তো আজকে হচ্ছে 6 জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 80তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 11তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 112 ধারা থেকে, যেখানে আলোচনা করা হয়েছে সন্তানের বৈধতা নির্ধারণ বা ডিটারমাইনিং দ্য লেজিটিমেসি অফ চাইল্ড। মানে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলে বা বিবাহ বলবৎ থাকা অবস্থায় কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেটা বৈধ নাকি অবৈধ, এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 112 ধারায়। তো সাক্ষ্য আইনের 112 ধারায় যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো বিবাহ বলবৎ থাকা অবস্থায়। বিবাহ কি থাকা অবস্থায় বলেন? বলবৎ মানে স্বামী স্ত্রীর মধ্যে এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি, বলবৎ থাকা অবস্থায় যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটা হচ্ছে বৈধ সন্তান। একটু পরে বলেন, আমি শেষ করি তারপরে বলে। সে সন্তান জন্মগ্রহণ করলে সেটা হলো কি? বৈধ সন্তান। আচ্ছা, এছাড়া যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ বিভিন্ন ভাবে হতে পারে। তালাক সূত্রে হতে পারে বা স্বামী মারা গেলে হতে পারে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে যদি ওই স্ত্রী অবিবাহিত অবস্থায় থাকে 280 দিন পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে, তাহলে সেটাও বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। তাহলে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যে কোনো সময় জন্মগ্রহণ করতে পারে, আর বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে? 280 দিনের মধ্যে। তো এখানে আহ এখানে একটা কথা মনে রাখবেন, যে সেটা হলো যে ওই আমাদের তো সেটা হলো যে আহ, যদি এরকম মনে করেন যে বিবাহ বলবৎ থাকা অবস্থায়, শুনেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি এইভাবে প্রশ্ন উঠে, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় বিবাহের 1 মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, স্বামী মেনে নিলে বৈধ, ঠিক আছে, আর স্বামী যদি প্রমাণ করতে পারে তাহলে সেটা কি? অবৈধ। তো 1 মাসের মধ্যে হোক, 10 মাসের মধ্যে হোক, 11 মাসের মধ্যে হোক, বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলেই সেটা কি? বৈধ সন্তান। এই 112 ধারাটা আমরা যখন অনুমান করেছিলাম কনক্লুসিভ প্রুফের মধ্যে এই 112 ধারাটা ছিল। কনক্লুসিভ প্রুফের মধ্যে দুইটা ধারা ছিল, একটা হলো 41 ধারা আর একটা হচ্ছে 112 ধারা। তো 141 ধারাটা কনক্লুসিভ প্রুফ এবং ইরিবাটেবল, মানে খণ্ডন করা যায় না। অপরদিকে 112টা চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, বাট এটা রিবাটেবল। এটা কি বলেন? রিবাটেবল, এটা খণ্ডন করা যায়। এখন শুনেন, তাহলে আমরা একটু পড়ি তারপরে প্রশ্নে আসবো। বা দেখেন যে 112 ধারা বিবাহের সময় জন্ম বৈধতার জন্ম বৈধতার প্রমাণ। সাক্ষ্য আইনের 112 ধারায় সন্তানের বৈধতার, এটা বলে দেবেন লেজিটিমেসি অফ চাইল্ড। লেজিটিমেসি অফ কি? চাইল্ড অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তার নির্ধারণের সাক্ষ্য পদ্ধতি 112 ধারায় উল্লেখ করা হয়েছে। 112 ধারায় আদালত কোন সন্তানকে বৈধ বলে অনুমান করবে যদি সন্তানটি, এই যে আন্ডারলাইন করেন, পিতামাতার, এটা বললেন বৈধ বিবাহ, কি বিবাহ? বৈধ বিবাহ স্ত্রী থাকাকালীন সময়ে জন্মগ্রহণ করে, অথবা পিতামাতার বিবাহ বিচ্ছেদের গোল দিবেন 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে, উক্ত সময় তার মাতা অবিবাহিত ছিল। তাহলে পরীক্ষায় আপনাদের বিভিন্ন সময় আমি দেই, সেটা হলো যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় কত দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে বৈধ। তো আপনারা ওই দিন দেখা প্রলুব্ধ হইয়া 280 দিন দিয়ে দেন, কিন্তু বিবাহ স্থির থাকাকালে দিন টিন কিন্তু কোনো বিষয় না। দিনের প্রশ্ন আসে কখন? বিবাহ বিচ্ছেদের। জি। উপর উল্লেখিত শর্তে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান যে তার পিতার বৈধ সন্তান, এটি তার চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত প্রমাণ কিন্তু খণ্ডনযোগ্য আইনগত অনুমান। খণ্ডনযোগ্য কি? আইনগত অনুমান। সাক্ষ্য আইনের 112 ধারায় অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ হলো এটা খণ্ডনযোগ্য আইন সম্পর্কিত অনুমান বা রিবার্টেবল প্রিজাম্পশন অফ ল। যেমন কোন সন্তানের পিতা ও মাতার মধ্যে বিবাহ বলবৎ থাকাকালীন সময় উক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকলে 112 ধারার অধীন আইন সম্পর্কিত অনুমান হলো সন্তানটি বৈধ, এবং এই অনুমান হলো চূড়ান্ত অনুমান, কিন্তু কি খণ্ডন যোগ্য। অর্থাৎ উক্ত সন্তান যে বৈধ তা খণ্ডন করা যেতে পারে, বা উক্ত সন্তান যে বৈধ না তাও কি খণ্ডন করা যেতে পারে।
এখন আপনি বলতে পারেন যে বৈধ খণ্ডন করা যায়, অবৈধ খণ্ডন করা যায়। ধরেন বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলো, স্বামী দাবি করতেছে যে সন্তান হলো অবৈধ, তাহলে বৈধ প্রমাণ করবে কে? স্ত্রী। আর স্ত্রী যদি দাবি করে বৈধ, তাহলে অবৈধ যদি দাবি করবে, এটা খণ্ডন করবে কে? স্বামী। বুঝতে পারছেন? তো যাই হোক, দেখেন যে সময় প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ করতে পারত, উক্ত সময় স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো যৌন সহবাসের সম্পর্ক ছিল না, সেটা প্রমাণ করে। অর্থাৎ যখন এটা 112 ধারায় বিবাহ বলবৎ থাকা অবস্থায় জন্মগ্রহণ করুক বা বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যেও যদি জন্মগ্রহণ করে, এটা চূড়ান্ত প্রমাণ। বাট অপরপক্ষ ইচ্ছা করলে এটা কি করতে পারে? খণ্ডন করতে পারে। তো জেনে রাখা ভালো। তো দেখেন 112 ধারায় বৈধ বিবাহ, 112 ধারায় বিবাহ বলতে বৈধ বিবাহ বোঝানো হয়েছে। এখন দেখেন আমাদের মুসলিম লতে হানাফি আইন অনুসারে বিবাহ বিচ্ছেদের বা স্বামী মারা গেলে বিবাহ বিচ্ছেদের ওখানে আমাদের বলা আছে যে কত দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সেটা চূড়ান্ত প্রমাণ। ওখানে হলো 2 চন্দ্র বছর। মানে বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে বলেন? 2 চন্দ্র বছর। 2 চন্দ্র বছর, 2 চন্দ্র বছর মানে হলো 2 বছর। 2 বছরের মধ্যেও যদি জন্মগ্রহণ করে সেটা তার কি? হানাফি আইন অনুসারে সেটা হলো বৈধ। এখন আপনি বলতে পারেন যে স্যার 2 বছর আবার কেমনে কি? আচ্ছা, এটা 2 বছর কেমনে কি, এটা যারা ইসলামিক জুরিসপ্রুডেন্স বিশেষজ্ঞ তারা বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আমাদের সাক্ষ্য আইনে হলো কত? 280। আর মুসলিম হানাফি আইন অনুসারে এটা কত? 2 চন্দ্র বছর। জি না, ওই না। আচ্ছা, এখন বলেন মিতা, বলেন কি প্রশ্ন করবেন? না, 1 থেকে 5ই পড়বেন, আসবে না। জি দেখ, হ্যাঁ। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। বিগত বছরের প্রশ্ন 2022 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ 1.5 দিনের মধ্যে জন্ম হলে উক্ত সময়ের মধ্যে জন্মদাত্রী অবিবাহিত থাকলে বা কারোর সাথে দৈহিক সম্পর্ক না করলে বৈধ সন্তান রূপে প্রমাণিত হবে। কতদিন? 280 দিন। একই ধরনের প্রশ্ন 10ম বিজিএস পরীক্ষায় 2015 সালে এসেছে, ওটার উত্তর হবে 280 দিন। তো আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন, যে কি টিস্যু লাগবে? ওর ভিতরে একটা আছে, একটু সেলফ প্র্যাকটিস দেখেন। বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, আন্ডারলাইন করেন। পুরাতন বইটা আছে কিনা আমি নট শিওর, তো টিস্যু আছে, খুলে নেন। বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, এটা কি বলেন তো কত ধারায়? 112 ধারায়। তারপরে বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, একই ধরনের প্রশ্ন, এগুলো আসলে ইনশাল্লাহ পারবেন। তো 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে সন্তান তার পিতা ও মাতার মধ্যে বৈধ বিবাহ স্থির থাকাকালীন অবস্থায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে, উক্ত সময়ে তার মাতা অবিবাহিত থাকলে উক্ত সন্তান যে তার বৈধ সন্তান, এটি তার কি প্রমাণ? চূড়ান্ত প্রমাণ। বাট এটা কি? খণ্ডন যোগ্য, মানে রিবার্টেবল। ধারা 113 দিয়ে লেখেন বাতিল। ধারা 113 লেখেন বাতিল। তাহলে বার্ডেন অফ প্রুফ অধ্যায়টা কত ধারা থেকে কত ধারা? 101 থেকে 114। 101 থেকে 114, তার মধ্যে একটা ধারা বাতিল, সেটা হলো কত ধারা? কিন্তু যদি বার্ডেন অফ প্রুফ রিলেটেড মানে লেখা আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা সাধারণত লিখি 101 থেকে 111 পর্যন্তই। 112 লিখতে পারেন, বাট 14 লেখা লাগে না। 14 বার্ডেন অফ প্রুফের মধ্যে আসলেও অ্যাকচুয়ালি 14টা একটু অন্য বিষয়। তো এখন আমরা ধারা 114টা আলোচনা করব। দেখেন ধারা 114, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস, এটা আসলে কি? তার আগে আমি একটু হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করি। হাফিজ সাহেব,
বলেন তো যে মে প্রিজুম কোন কোন ধারায় করে, মনে আছে হাফিজ সাহেব? মে প্রিজুম কোন কোন ধারায় করে? হ্যাঁ হ্যাঁ আর হয়েছে, ভুল বলেন নাই, আর কি আছে বলেন? 86, 87, 88, 89, 90, 90 ক 114, 89 নাই, 88, 90, 90 ক 114। জি, তো 114 ধারায় আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। এই যে 9টা এখানে আমরা পড়বো, যে 9টা বিষয় আদালত অনুমান করতে পারে, এই 9টা আমাদের হুবহু মনে রাখতে হবে। দেখেন, তো মনে রাখা খুব সহজ না? আমরা একটু পড়ি, দেখেন। সাক্ষ্য আইনের 114 ধারায় আন্ডারলাইন করবেন, ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা বুঝেন না যে 114 ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান কেন হলো, কারণ মে প্রিজুম যতগুলা সব মে প্রিজুমই কি ঘটনা সম্পর্কিত অনুমান, এবং সকল ঘটনা সম্পর্কিত অনুমান বা মে প্রিজুমই হলো রিবার্টেবল। জি, এটা খণ্ডনযোগ্য অনুমান বা রিবার্টেবল প্রিজাম্পশন। সাক্ষ্য আইনের 114 ধারায় গোল দিবেন, উল্লেখিত 9টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। মে প্রিজুম দ্য এক্সিস্টেন্স অফ এনি ফ্যাক্ট। কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে 114 ধারায়, কয়টা ক্ষেত্রে? কয়টা? 9টা। ধন্যবাদ। আমরা প্রথম যেটা মনে রাখবো, দেখেন, আদালত প্রথম যেটা মনে রাখবো, দেখেন, আহ ক, চুরির অব্যবহিত পরই গোল দিবেন চোরাই মাল। চুরির অব্যবহিত পরই চোরাই মাল যে লোকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল জানা সত্ত্বেও সেটা গ্রহণ করেছে। চোরাই মাল শব্দটা গোল দিবেন। এবং ইংরেজিটা একটু দেখেন, দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ স্টোলেন গুডস, এটা একটু বলতেন। স্টোলেন গুডস শব্দটা, স্টোলেন গুডস মানে কি? চোরাই। 114 কতে বলতেছে যে যদি চুরির পরই একজনের কাছে ওই জিনিসটা পাওয়া যায় এবং সে যদি যথাযথ কারণ দেখাইতে না পারে, তাহলে আদালত ধরে নিবে সে স্বয়ং চুরি করেছে অথবা জানার পরও চোরাই মাল গ্রহণ করেছে। ধরেন একটা বেঞ্জি সাহেবের একটা আইফোন হারাই গেছে, এখন উনি যে মামলা করছে চুরি, চোর কে জানে না, তবে ওই মোবাইলটা ঢাকা একজনের কাছ থেকে পুলিশ উদ্ধার করছে। এখন সে যদি বলে যে কিভাবে সে ফোনটা পেয়েছে, কোনো যৌক্তিক ব্যাখ্যা সে দিতে পারে নাই, মানে কিনেছে নাকি কেউ দিয়েছে কিছুই বলতে পারে না, তার মানে আদালত কি অনুমান করবে? সে নিজে চুরি করেছে অথবা জানা সত্ত্বেও চোরাই মালটা কি গ্রহণ করেছে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা এটা বলছি 114 এ, এই এটা হচ্ছে স্মল লেটারে, আর বাংলায় হবে কত? ক। এ সমান সমান বাংলায় কত? ক। সো আপনি ক এবং এ দুইটাই আমার মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এইভাবে আসে। ইংলিশ ভার্সনে এই ইংলিশ লাইনটা দিয়ে বলবে যে এটা 114 কততে আছে, ক, আর ইংরেজিতে থাকলে কত? এ। ঠিক আছে, ধন্যবাদ। খটা দেখেন, খ বা বি, সহযোগীর বিবৃতি। এই জায়গা একটু বাম পাশে লিখে রাখেন, দুষ্কর্মের সহযোগী। এই সহযোগীটা কে? দুষ্কর্মের সহযোগী বা অপরাধীর সহযোগী, যেটা লেখেন। আর নিচে ইংলিশটা একটু বলতেন, অ্যাকমপ্লাইজ শব্দটা একটু বলতেন। সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য। That an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars. এটা আমরা যখন 30 ধারা পড়েছিলাম তখন 114 খ এবং 133 বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম। 30 ধারায় বলছে যে একজন একটা অপরাধ যদি একাধিক ব্যক্তি মিলে করে, তাহলে একজন হচ্ছে আর একজনের সহযোগী, এবং তারা যদি নিজেরে জড়াইয়া
অন্যদের নামেও দোষ স্বীকার করে, যদি বলে আমি তো হত্যা করছি, আমার সাথে অমুক 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 ছিল। ছিল, তাহলে এটা প্রাসঙ্গিক সাক্ষ্য এনে 30 ধারায়। তবে আদালত এটা বিশ্বাস করতে পারে যদি এই তার কথার সাথে অন্যান্য তথ্যের মিল থাকে, নাহলে এটা বিশ্বাসের অযোগ্য। এই কথাটা বলতেছে এই যে 114 কততে খ, 114 খ। এবং সামনে গিয়ে পড়বানি যে দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী, এবং লাইস একজন কি যোগ্য সাক্ষী, তবে তার অসমর্থিত তথ্যের ভিত্তিতে যদি কাউরে সাজা দিয়েও ফেলে সেটা কি হবে না, বেআইনি হবে না। তাহলে আমরা জানলাম কি যে স্টোলেন গুডস দিয়ে আসলে 114 ক, আর দুষ্কর্মের সহযোগী দিয়ে আসলে কত 114 খ। জি আচ্ছা বলছিলেন যে পরে পরে সামনে পাবেন, ইতিহাস পাইলাম। জি, তারপরে দেখেন যার ক খ মনে থাকে না তারা এই যে ওই যে স্বরে এ সমান সমান ক মনে থাকে তো, আর বি সমান সমান কি খ, এইভাবে মনে রাখেন। আর তাও যদি মনে না থাকে এ দিয়ে মনে রাখবেন আকাম, আকাম করে এ সমান সমান ক আকাম, আর বি সমান সমান খ হলে বখাটে। জি জি, গতে আসেন গ, যাতে ওই অক্ষরটার সাথে আপনার প্রিয় অক্ষরটা এটার কাজে লাগবে না পরে আইসা। অনেক সময় যে এফ ই এগুলাতে মনে থাকে না যে বাংলা কত আসবে, যাতে তাড়াতাড়ি মনে করা যায়। দেখেন গতে আসেন, স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র, এটা বলতেন স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র উপযুক্ত উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে, দ্যাট এ বিল অফ এক্সচেঞ্জ, ইংরেজিতে বল দেবেন বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ আসলে আমরা এইভাবে মনে রাখেন এক ধরনের চেক, একটা কি চেক ধরেন। এখন একজন আর একজনের চেক কি শুধু শুধু দেয়? অবশ্যই কিসের কারণে দেয়? কোনো একটা প্রতিদান তো থাকে, মানে ধরেন একটা জমি দিছে বিনিময়ে সে টাকার চেক দিল, বা যে কোনো একটা কাজ তো সে থাকে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ বা এই পৃষ্ঠাঙ্কিত বিনিময় পত্র যদি কোথাও কেউ কাউকে দেয়, ধরে নিবে তাদের মধ্যে একটা কি আছে, লেনদেন আছে বা একটা বিনিময় আছে, প্রতিদান আছে। বুঝতে পারছেন তো? তাহলে স্টোলেন গুডস ক, তারপরে অ্যাকমপ্লিস কত ক, আর বিল অফ এক্সচেঞ্জ এটা কত ক, আর ইংরেজিতে বলে কি কি হচ্ছে মনে রাখবেন সিগারেট, সি আর গ একসাথে, ঠিক আছে? আচ্ছা দেখেন না ওই ওই সূত্র আনেন না আবার। আমি বলতেছি যে এটা আমি মনে রাখার মজার তথ্য দিচ্ছি যে সি সমান সমান কি ক, হয় আঙ্গুলে মিলাবেন আর নাইলে আপনার এই জায়গা বাংলা ইংলিশ দুইটাই মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে কখনো আসে 114 এ বি সি, কখনো আসতে পারে ক খ গ। আচ্ছা ঘতে আসি, যে জিনিস বা জিনিসের অবস্থা, এই 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 শব্দ তিনটা বলতেন, জিনিস বা জিনিসের অবস্থা, যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পরে আর বিদ্যমান থাকে না তদপেক্ষা আহ কম সময়ের মধ্যে লিখবেন। সম সময় লেখছে, এটা হবে কম সময়ের মধ্যে। সম আছে না, সমতে জায়গা লেখেন কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা দিয়ে হয়ে থাকলে তা বিদ্যমান আছে। আপনি একা একা যদি পড়েন, উদাহরণ ওই জায়গায় বলা নাই, কয়েকবার পড়লে মাথার উপর দিয়ে যাবে, খালি মনে হবে জিনিস আর জিনিসের অবস্থা, আর তো কিছু বুঝি না। তো জিনিস আর জিনিসের অবস্থা এখানে ইংলিশটা স্টেট অফ থিংস, এটা একটু গোল্ডেন, তারপর আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। স্টেট অফ থিংস বলতেছে যে জিনিস বা জিনিসের অবস্থা, এটা আমি একটু বুঝাই, সেটা হলো যে কোনো কিছু পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত ওই জিনিসটা অপরিবর্তিত থাকে। ধরেন যদি বলে যে অমুক লোক 2024 সালের 31শে ডিসেম্বর মারা গেছে, তার মানে আদালত অনুমান করবে যে 31 ডিসেম্বরের আগে সে কি ছিল, জীবিত ছিল। বুঝতে পারছেন? প্রশ্ন উঠেছে যে মধুমতি নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, দাবি করতেছে মধুমতি নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে 1900 সালে। কত সালে? 1900 সালে। তার মানে 1900 সালের আগ পর্যন্ত গতিপথ কি ছিল, অপরিবর্তিত ছিল। বুঝতে পারছেন? তা যদি কোনো জিনিস পরিবর্তিত হয় তাহলে তার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এটা কি ছিল, অপরিবর্তিত ছিল। এটা কত 114 কত বলেন, টি বা ঘ। তাহলে আপনারা মনে রাখবেন প্রথমে স্টোলেন গুডস ক নাকি, তারপরে হলো বিল অফ এক্সচেঞ্জ, না সরি অ্যাকমপ্লাইজ কত খ, বিল অফ এক্সচেঞ্জ গ, আর স্টেট অফ থিংস বা জিনিসের অবস্থা কত জি বা
ভ, জি। আচ্ছা, ধন্যবাদ। উমাতে চলে আসি। দেখেন, উমা বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে। এটা একটু বলতে পারেন, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী, এই শব্দ একটু বলবেন, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী। দেখেন, এতকাল পড়াচ্ছি, বেনজির সাহেবের বইতে এই যে প্রথম দাগ পড়তেছে, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী। আচ্ছা, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে, মানে যদি প্রশ্ন উঠে যে অমুক বিচার ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, বা অমুক সরকারি দায়িত্ব 164 এর যে দোষ স্বীকার, এটা ম্যাজিস্ট্রেট ঠিকঠাক ভাবে গ্রহণ করছে কিনা, তাহলে আদালত অনুমান করে নিবে এটা ঠিকঠাক ভাবেই করছে। বাট পরবর্তীতে এটা এটা কি করা যাবে, খণ্ডন তো করা যাবে, বাট প্রাথমিকভাবে আদালত কি অনুমান করতে পারে যে ঠিকঠাক ভাবেই সম্পন্ন হয়েছে। তো আপনি মনে রাখবেন যে জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট, গোল দেন জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট, যে বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী, এটা হবে কি জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট। এটা হচ্ছে কি উমা, সরি উমা, এবং ইংরেজিতে হয় কি ই। তো ওই যে ই দিয়ে, মানে ওই প্রথম গুলো মনে রাখা সহজ, ক খ গ এ বি সি। আর তে চলে আসলে ই সমান সমান উমা, যার মনে থাকে না এই যে ইংরেজি, ইংরেজি ইর সাথে অনেশ্বর, তো উমা ই সমান সমান হচ্ছে কি বলেন, উমা, জি। তারপরে দেখেন, তাহলে আবার আমরা একটু পাঁচটা বলি। প্রথমে কি স্টলেন গুডস, তারপরে হচ্ছে কি অ্যাকমপ্লাইস, তারপরে বিল অফ এক্সচেঞ্জ, তারপর কি স্টেট অফ থিংস, তারপর জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট। বাস, জি, ধন্যবাদ। তারপরে দেখেন চতে নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের গোল দেবেন সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে, এবং ইংরেজিতে গোল দেবেন কমন কোর্স অফ বিজনেস। এটা কিন্তু এই বিজনেস বলতে আপনার ব্যবসা বোঝায় নাই, এই বিজনেস বলতে বোঝাচ্ছে কাজ, ঠিক আছে। সাধারণ রীতিনীতি, নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। এখন কার্যের সাধারণ রীতিনীতি কাকে বলে? ধরেন প্রশ্ন উঠেছে যে ডাক্তার সাহেব অপারেশনে অবহেলা করছে, তো আদালত প্রাথমিকভাবে অনুমান করবে কি যে ঠিকঠাক ভাবে অপারেশনটা করেছে। বুঝতে পারছেন? তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে, কমন কোর্স অফ বিজনেস, এটা আছে কততে, চতে, চতে বা এফ এ বলে কি চ, জি। জি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। আচ্ছা, দেখেন তাহলে ভাই, কার্যের ক্ষেত্রে সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে, এটা কততে, চ, এফ, জি। ফতে আসেন, দেখেন যে এই মাহবুব সাহেব বুঝতেছেন, যে সাক্ষ্য হাজির করা যেত, এটা বলতেন যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তার বিপক্ষে যেত, তার বিপক্ষে যেত। ধরেন ওই বিথিকারে বললো একটা সাক্ষ্য হাজির করার জন্য, বারবার বলার পরও বিথিকা হাজির করে নাই, তখন আদালত কি অনুমান করবে যে এটা যদি বিথিকা হাজির করতো তার বিপক্ষে যেত, এই কারণে সে হাজির করে নাই। এটা বলছে কততে, 114 ছ। তো জি সমান সমান কত, ছ, জি। এবং এটা গোল দিবেন এভিডেন্স, এভিডেন্স শব্দটা গোল দেন, এভিডেন্স। আমাদের 7টা শেষ, আর 2টা বাকি আছে। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, প্রথমে যেটা পেলাম সেটা হলো স্টোলেন গুডস বা চোরাই মাল, ক নাকি। তারপরে পেলাম অ্যাকমপ্লিস, খ। বিল অফ এক্সচেঞ্জ কত, গ। স্টেট অফ থিংস, খ নাকি। তারপরে হচ্ছে সরকারি বা বিচারিকের কার্যাবলী, এটা কত, উমা। তারপরে আমরা পেলাম হচ্ছে কার্যের স্বাভাবিক রীতিনীতি, এটা কত, এফ বা চ। এবং সবশেষে যেটা পেলাম সেটা হচ্ছে সাক্ষ্য বা এভিডেন্স, যে যাকে সাক্ষ্য হাজির করতে বলা হয়েছে সে যদি হাজির না করে তাহলে আদালত কি অনুমান করবে, এটা তার বিপক্ষে যেত। এটা হলো এফ, আর এফ সমান সমান বাংলায় হচ্ছে চ, না এফ সমান সমান চ, আর স্বাক্ষরটা হলো জি তে আছে, জি সমান সমান হচ্ছে ছ। আচ্ছা, ওই গ স্কিপ হইলেও এই সিরিয়ালি ঠিক আছে, হয়তো বা বলতে ভুল করছি, ওই 1 2 3 4 5 6 এভাবে বললেই আপনারা মিলাই নেবেন আর কি।
তো জতে দেখেন কোন লোক আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, আন্ডারলাইন করেন, যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তর দিতে গোল দিবেন, অস্বীকার করলে সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। এটা আছে বর্গীয় জ, বা এই সমান সমান হচ্ছে বর্গীয় জ। একটু শুনেন, আমাদের সাধারণত যখন আদালত 342-তে, 342 হলো আদালত আসামির পরীক্ষা করতে পারে, 342-তে আদালত আসামিরে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। এখন আদালত যদি আসামির কোনো প্রশ্ন করে কিন্তু সে ধরেন উত্তর দেয় নাই, সে উত্তর কি দেয় নাই, তাহলে আদালত কি অনুমান করবে? যে যদি সে উত্তর এটার দিত তাহলে এটা তার কি প্রতিকূলে যেত। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা মনে রাখবেন, এটা হলো এই, আর বাংলায় হচ্ছে কত বলেন? জ, বর্গীয় জ। আমরা আবার একটু সাতটা মিলাই দেখেন। প্রথমে আছে যে চোরাই মাল বা স্টোলেন গুডস, এটা হলো এ, বাংলায় হচ্ছে ক। তারপরে সহযোগীর বিবৃতি বা অ্যাকমপ্লাইজ, এটা হলো বি, সমান সমান হচ্ছে কি খ। তারপরে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র বিল অফ এক্সচেঞ্জ, এটা হচ্ছে সি, হচ্ছে কি গ। তারপরে যে জিনিস বা জিনিসের অবস্থা, স্টেট অফ থিংস, এটা হচ্ছে ডি, সমান সমান হচ্ছে কত ঘ। তারপরে বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী, এটা কত ই, সমান সমান হচ্ছে উমা। তারপরে কাজের সাধারণ রীতিনীতি বা কমন কোর্স অফ বিজনেস, এফ, সমান সমান চ। আর যে সাক্ষ্য হাজির হতে করাতে পার্থক্য করে নাই, এটা হলো জ, জি, সমান সমান ছ। আর যে প্রশ্নের উত্তর দিতে পারতো কিন্তু উত্তর দেয় নাই, এটা হচ্ছে কত এই, সমান সমান জ। লাগবে যে আমি, উনি তো আর আসবে না। আমি একবার বিশ্ব রোড আসতে, এখান থেকে উল্টা আবার কাজ। শামিমা, আপনি রেগুলার এই ভুল করতেছেন, আপনি যোগদান করেই কথা বলতে থাকেন, মিউট করে নিবেন। তো এটা দেখেন, যে দলিল দ্বারা একজনের নিকট, এটা একটু দেখেন, যে দলিল দ্বারা, দলিল শব্দটা গোল দেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের গোল দিবেন দায় সৃষ্টি হয়, এবং এটারে ইংলিশটা আন্ডারলাইন করেন, ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন, আন্ডারলাইন করেন ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন। সো আপনি ডকুমেন্ট যদি আসে, ডকুমেন্টে শনাক্ত করবেন একেবারে শেষেরটা, ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান কি অব্লিগেশন। যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে, তবে সেই দায়ের অবসান ঘটেছে। আমি একটু উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। সেটা হলো যে ধরেন যে একটা চেকে আপনি লিখিত দিয়ে ওই একজনের কাছ থেকে টাকা নিয়েছেন, 5 লাখ টাকা নিছেন, চেকে লিখিত দিয়েছিলেন স্ট্যাম্প। তো টাকা নিছে ধরেন বিথিকা, আর স্ট্যাম্প আছে আমাদের বিমল সাহেবের কাছে। তো বিমল সাহেবের কাছেই থাকার কথা, বলছে যে তুমি বিথিকা যখন এই টাকাটা তুমি 5 লাখ আমার ফেরত দিবা, তখন তোমার স্ট্যাম্প তোমার আমি ফেরত দিয়ে দিব। তো যদি ওই স্ট্যাম্পটা বিথিকার কাছে পাওয়া যায়, তখন আদালত অনুমান করবে কি যে বিথিকা আসলেই বিমল সাহেবের টাকা ফেরত দিয়ে দিছে, মানে বিথিকার দায়ের কি ঘটেছে, অবসান ঘটেছে। কারণ ওই দলিল দ্বারা তো দায় সৃষ্টি হয়েছিল, কার দায়? বিথিকার দায়। তো ওই দলিল যদি বিথিকার কাছেই পরবর্তীতে পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে বিথিকা ওই টাকাটা কি বলেন পরিশোধ করেছে, মানে বিথিকার দায়ের অবসান ঘটেছে। তো এটা আছে আই, বা বাংলায় বলে কত বলেন জ, জ। তো আমরা তাহলে 114তে মোট কয়টা বিষয় আছে? 9টা বিষয়। এখন আপনারা যদি এখন থেকেই এই জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখেন, যে 1 সমান সমান হলো স্টোলেন গুডস, তারপরে 2 সমান সমান হচ্ছে আপনার অ্যাকমপ্লাইজ, 3 সমান সমান হচ্ছে আপনার ওই যে বিল অফ এক্সচেঞ্জ, 4 সমান সমান স্টেট অফ থিংস, 5 সমান সমান বিচারক বা সরকারের কার্যাবলী, 6 সমান সমান কাজের সাধারণ রীতিনীতি, 7 সমান সমান সাক্ষ্য, 8 সমান সমান প্রশ্ন, 9 সমান সমান কি দলিল। জি, এরপরে আপনি ক খ গ ঘ একটু হিসাব করে নিয়েন। তো এই জিনিসগুলো যদি আপনার মনে রাখে, তাহলে লিখিত পরীক্ষায়ও যদি প্রশ্ন আসে যে আদালত কোন কোন বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে, তাহলে কিন্তু এই এক এক কথা দিয়ে আপনি লিখতে পারবেন। ওই যে চোরাই মাল দিয়ে আমি কিভাবে লিখবো, যে যার কাছে চোরাই মাল পাওয়া গেছে সে কিভাবে এটা পেলো, এটার যদি সে কারণ ব্যাখ্যা না করতে পারে, তা আদালত ধরে নিবে যে সে চুরি করেছে অথবা চোরাই মাল জেনেও গ্রহণ করেছে। এই তো।
না, কিসের কথা বলেন? আদালত রিটেন, কতিপয় সেটা পরে রিটেনের এমনি বলতেছি যেভাবে আসলে যদি আসে যে কোন কোন ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে, তাইলে তো 114 আমার টোটালি আলোচনা করা লাগবে আর কি। জাস্ট মনে রাখেন আপাতত এতগুলা। তো 114-র যে 9টা, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? এই বিমল সাহেব, জয়টা ভুলে গেছি, আমি খেয়াল করে নেই, মনে করতে পারছি না। জয়। উদাহরণটা খালি, উদাহরণ। জতে কি আছে বলেন? প্রতিকূলে জতে আছে যে যারে, আমি একটু বলি শুনেন, যে মানে যারে প্রশ্ন করতে কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, বাট তারপরে যদি সে প্রশ্নের উত্তর না দেয়, আদালত ধরে নিবে যে সে যদি প্রশ্নের উত্তর দিত তাহলে এটা তার কিসে যেত। আমাদের 342 ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 342 ধারা, যেখানে আদালত আসামিরে পাওয়ার টু এক্সামাইন দা অ্যাকিউজড। আদালত আসামির পরীক্ষা করে মানে হচ্ছে আদালত আসামিরে যে কোনো প্রশ্ন করতে পারে, তবে আসামি উত্তর দিতে বাধ্য না। তবে যদি উত্তর না দেয়, আবার আদালত কি করবে? অনুমান করবে। বুঝছেন? তো সেই ক্ষেত্রে আদালত এই যে 114-র যে জ আছে যেটা, এটা অনুমান করতে পারে। তো আমরা বিগত বছরের প্রশ্ন আচ্ছা, বিগত বছরের প্রশ্নে আসার আগে আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের, কে কি বুঝলেন? এই বিথিকা বলেন, স্টেট অফ থিংস বা জিনিসের অবস্থা পরিবর্তিত হওয়ার আগ পর্যন্ত অপরিবর্তিত থাকে, এটা দ্বারা আপনি কি বুঝেন? আমার স্যার ওই যে মিলিত মানে একটা লোক যখন মনে করেন 2021 সালে 21 সাল পর্যন্ত সে আগে আগে সে ঠিক ছিল, সে জীবিত ছিল, পরে যখন সে মারা যায় তখন ওইটা পরিবর্তন হয়ে যায় গতি বা নদীর জোয়ার ভাটা। বলেন বলেন, বলে যান। মনে করেন সকাল জোয়ার ভাটা জিনিস আছে, মানে সময় আছে যে 12টার মধ্যে জোয়ার থাকবে, 12টার পরে ভাটা হবে, তাই 12টার আগ পর্যন্ত সে জোয়ার ছিল নদীতে, ওইটা ঠিক ছিল, পরে পরিবর্তন হয়েছে ভাটায়। এরকম কিছু সময়ের জন্য আর কি। সবকিছু করে একেবারে লেটাফাটা করে দিলেন আর কি, যে কোনো একটাই থাকলেন না। মানে বিথিকা বিশ্বাস 2025 সালের বার কাউন্সিল পরীক্ষায় পাশ করছে, তার মানে উনি 25 সালের আগ পর্যন্ত উনি পাশ করতে কি করেন নাই। বুঝতে পারছেন? হ্যাঁ। এটা হলো জিনিসের অবস্থা বা স্টেট অফ থিংস। এই বিকাশ সাহেব বলেন যে আহ কার্যের সাধারণ রীতিনীতি, এটা দ্বারা কি বুঝেন? না বুঝলি কেন বুঝাইতে পারবে না? কার্যের সাধারণ রীতিনীতি কি? বেনজি সাহেব বলেন দি, কার্যের সাধারণ রীতিনীতি। এটা কত নম্বর? আমি একটু দেখে বলবো। কার্যের সাধারণ রীতি আছে 6 নম্বরে, কোন নম্বরে? এফ এ আছে। মানে এখানে এসে কি, এই যে এখানে যে একটা ট্রানজাকশন ছিল, কত নির্দিষ্ট সাধারণ রীতিনীতি কমন কোর্স বিজনেস, এই যে ভাইয়া আমাদের যে প্রতিদিন যে সিগনেচার ঠিক নেয়, এই যে আপনার একজনের সাথে যে একটা লেনদেন ছিল, বলেন। একজনের সাথে একটা বিধিকা দিদির সাথে আমার যে একটা লেনদেন ছিল, এই লেনদেনে উনি আমার টাকা দিছে, আমি ওনার একটাই দিছি, চেক দিছি। না, এটা না। কাজের সাধারণ রীতিনীতি বিমল সাহেব বলেন, বিমল সাহেব আপনি বলেন দয়া করে। কমন কোর্স কমন বিজনেস সাধারণ নীতি অনুসরণ করে নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সাধারণ ডাক্তার ডাক্তার মনে করেন না স্যার, না, ওইটা কনসেন্ট ব্রেক দিছিলাম। কাজের সাধারণ রীতিনীতি যে ডাক্তারে দিয়ে বুঝাইলাম, যদি প্রশ্ন উঠে যে ডাক্তার ঠিকঠাক মতো অপারেশন করছে কিনা, তখন আদালত প্রাথমিকভাবে কি ধরে নেবেন? সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে ঠিকঠাক ভাবে অপারেশনটা করেছে। এটাই আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন, তার আগে একটু জিজ্ঞাসা করি মাহবুব সাহেব, আমাদের ওই ধরেন একেবারে সবার শেষে আছে ডকুমেন্ট ক্রিয়েটিং এন অব্লিগেশন, মানে যদি কোনো দলিল কোনো দায় সৃষ্টি করে, ওই দলিলটা যদি যার দায় সৃষ্টি করছিল তার কাছে যদি পাওয়া যায়, তাহলে ধরে নেবে কি তার দায়ের অবসান হয়েছে। একটা উদাহরণ দেন।
মানে একেবারে সবার শেষে যে নাম্বারটা পড়লাম, যে কোন ডকুমেন্ট যদি কারো দায় সৃষ্টি করে, সেই ডকুমেন্টটা যদি তার কাছে পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে ওই দায়ের কি ঘটছে, অবসান করছে। অবসান অবসান ঘটছে। জি, আপনার কাছে কারেন্ট বিল আছে, তো কারেন্ট বিল যখন আমি জমা দিতে যাই, এক অংশ রেখে দেয় না, হ্যাঁ আর এক অংশ তো আপনারে দিয়ে দেয়। ফেরত দেয়। তাহলে যখন ওই অংশটা আপনারে ফেরত দিছে এবং আপনারে সিল টিল স্বাক্ষর দিয়ে দিছে, তাহলে ওইটা আছে মানে কি, আমি এই মাসের বিল, পরিশোধ দিয়ে দিছি। এই মাসের বিলের দায় আর আমার নাই নাই, এটা আমি পরিশোধ করে ফেলছি। 9 নম্বর বুঝতে পারছেন, দায়ের কি করছে, অবসান। অবসান। অবসান করছে। সকলে জিজ্ঞেস করে নেবে। সব কাজ জিজ্ঞেস করবো, এক 9টা দিয়েই হয়ে যাক, ক্লাস শেষ। দেখেন, স্যার এই দায়ের অবসানটা কি স্যার মানে ডকুমেন্টারি হইতেই হবে? হ্যাঁ দলিলের কথা বলছে। আচ্ছা রুবেল জিজ্ঞাসা করি, নায়ক রুবেল আমাদের মাঝে আছে। রুবেল বলেন যে যে যেটা ওই যে যারে যে সাক্ষ্য হাজির করতে পারতো বাট সাক্ষ্য হাজির করে নাই, এটা এটা বলতে আপনি কি বুঝেন রুবেল? সে যদি সাক্ষ্য হাজির করতো তাহলে তার বিপক্ষে যেত, এটা একটু উদাহরণ দিতে পারবেন? লাগবে আসলে আপনার 114 না, এটা তো আমি আমার আরেক আঙ্কেল দিছে। 6 নম্বর হ্যাঁ, হ্যাঁ। এটা আমি বলবো। যে দেখা যাচ্ছে যে একটা ঘটনা, তার একটা ঘটনা যেরকম আলামিন সাহেব, আপনি একটা ধরেন কোর্টে ওই কাবিন নামার, যখন একজন মহিলা যৌতুকের মামলা করে, তখন তাকে কাবিন নামার অরিজিনাল কপি দেখাইতে হয়, মানে অরিজিনাল কপি দেখাইতে হয়, বা ফটোকপি দিলেও আদালত অরিজিনাল কপি দেখতে চাইতে পারে। এখন আপনি বললেন যে ইওর অনার আমার কাছে ফটোকপিটা আছে, আমি কাবিন নামাটা একসময় দেখাবো, অমুক জায়গায় রেখে আসছি, এই মুহূর্তে নাই। তা আদালত প্রাথমিকভাবে আপনার রাখছে, বললো যে পরের তারিখে অবশ্যই আপনি কাবিন নামা কি নিয়ে আসবেন। তো পরের তারিখেও আনতে পারে নাই, তার পরের তারিখে আদালত সময় দিচ্ছে, আনতে পারে নাই, তাহলে আদালত কি ধরে নিবে, প্রমাণ যে আসলে এই কাবিন নামা আসলে নাই। নাই। বুঝতে পারছেন? যাই হোক, আমরা 1 নাম্বার প্রশ্নটা পড়ি, যে the court may presume that evidence which could be and is not produced would, if produced, be unfavorable to the person who withholds it, মানে ওই যে সাক্ষ্য যে হাজির করতে পারতো, যে হাজির করে নাই, তার তো বিপক্ষে এটা আনলে তার বিপক্ষে যেত। যেত। তো এটা কততে আছে? জি এটা আছে কততে বলেন? স্যার জিতে আছে নাকি? এই বাংলায় জি, সতে আছে বা জিতে আছে। তো এগুলো একটু আপনার হিসাব করে বের করতে হবে, আমরা সবগুলাই পড়ছি। 2 নাম্বারটা দেখেন, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট ঠিকঠাক ভাবে সম্পাদিত হয়েছে, এটা কততে আছে? 5 নাম্বারে। আর 5 নাম্বার মানে 114 কি ই, আর বাংলা হলে কত হতো? উমা। জি, আমরা 2 নাম্বার প্রশ্নটা একটু দেখি। সাক্ষ্য আইনের 114 ধারায় নিম্নলিখিত কোন ধরনের অনুমানের কথা উল্লেখ আছে? 114 ধারায় কোন অনুমান? মে প্রিজুম দ্য এক্সিস্টেন্স অফ এনি ফ্যাক্ট। ঘটনা। তারপরে দেখেন এখানে আর বাদ বাকি যা যা আছে সবগুলো আপনি পারবেন, ইংরেজি দেখে কেউ ভয় পাবেন না। এই যে 6 নাম্বারটা দেখেন, the court may presume that a man who is in possession of as a gold stolen goods, আপনার পুরো পড়ার দরকার নাই, আপনি একটা কিওয়ার্ড খুঁজে বের করবেন। রেট যেটা থাকে সেইটাই যদি জানে কিনে, তাহলে যদি 1 জিবি থাকে তাহলে 1 আছে। যদি আচ্ছা, তারপরে আমরা আসি, দেখেন এটা একটু দেখেন 14 নাম্বারটা, যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তা তার বিপক্ষে যেত, এটারে সাক্ষ্যের কথা আসছে, তার মানে এটা কত তো আছে? ওই যে সতে, ইংরেজিতে কত? জি। এবং সবশেষে যে 17 নাম্বারটা একটু দেখি, the court may presume that if a man refuses to answer a question মানে প্রশ্নের উত্তর দিতে, তার মানে এটা হলো শেষেরটার আগেরটা 7 নাম্বার, এটা কত? জ। আর জ সমান সমান হলো এইচ, তো এটা হলো 114 কত? এইচ। তো এই 114 ধারাটা আপনারা 9টা ভালোভাবে পড়ে ফেলবেন।
এবং এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। তো আমাদের বিরতি নামাজের, এরপরে আবার শুরু হবে ইনশাল্লাহ। বিরতির পর শুরু করি। এখন আমরা যেটা দেখবো সেটা হলো প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা বা এস্টোফেল। আমাদের সাক্ষ্য আইনের 115 থেকে 117 ধারা পর্যন্ত এস্টোফেল বা প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা আসলে কি, এটা যদি একটু আপনাদের বলি, সেটা হলো যে যখন কোনো ব্যক্তি ওই আমাদের যে বালতিটা আছে ওটা বাইরে রাখতে হবে, এখন থেকে আর ওই ভিতরে রাখা যাবে না। আপনার ওই ফেলে টেলে একেবারেই মানে বাদে একটা স্মেল হয়ে গেছে। তো দেখেন একটু পরি, দেখেন যখন কোনো ব্যক্তি সে তার কথা বা কাজের মাধ্যমে কাউকে দিয়ে কোনো কাজ করায়, পরবর্তীতে সে যে কাজটা করাইলো ওই ব্যাপারে সে আর অস্বীকার করতে পারবে না, এটাকে বলে সকার্যজনিত বাধা। অর্থাৎ আপনি একটা জমির মালিক না, কিন্তু ওই জমিটা আপনি নিজে মালিক দেখাই আর একজনের কাছে বিক্রি করলেন। করার পরে একটা পর্যায়ে গিয়ে আপনার বাবার অনুপস্থিতিতে অথবা আপনি ওই জমিটা একজনের কাছ থেকে কিনলেন, তো আপনি তো বিক্রি করছেন তখন যখন আপনি মালিক ছিলেন না, কিন্তু পরবর্তীতে ওই জমির মালিক আপনি হওয়ার পরে যার কাছে বিক্রি করছিলেন তারে গিয়ে বললেন যে তোমার কাছে যে আমি যে আগে বিক্রি করছি এটা সঠিক হয় নাই, বা তুমি এই জমি যদি নিতে চাও তাহলে আমারে আবার টাকা পয়সা দিতে হবে, কারণ আমি যখন বিক্রি করছি তখন আমি এর মালিক ছিলাম না। তো এরকম কোন মামলায় এরকম যদি সে দাবি করে, তাহলে আদালত বলবে ঠিক আছে তুমি আগে তো মালিক ছিলে না, বাট এখন তো আছো, হ্যাঁ, তাহলে তুমি এটা সকার্যজনিত বাধা দ্বারা তুমি বারিত হবা, মানে এই জমি আর তুমি পাবা না, আর সেও তোমার কোনো টাকা পয়সা দিবে না। এটা হলো ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল, মানে তোমার আগের যে অশুদ্ধ হস্তান্তর এটা এখন শুদ্ধ হয়ে গেছে, কারণ আগে মালিক ছিল না ঠিক আছে, কিন্তু এখন তো মালিক হইছো। তো উদাহরণ যদি এইভাবে দেই, যে একজন ভদ্রলোক, ধরেন ভদ্রলোকই বলি, যে সে তার 101 এবং 102 দাগের জমিটা সে চাষাবাদ করে, মানে কিন্তু 101 দাগের জমির মালিক সে, কিন্তু 102 দাগের জমির মালিক তার পিতা। পিতার বর্তমানে মালিক হয় কে? ছেলে, কিন্তু পিতা তার জীবিত আছে, তো পুত্র শুধু 101 দাগের মালিক, কিন্তু সে চাষাবাদ করে 101ও করে 102ও করে। তো পুত্র করছে কি, তার এক বন্ধুর কাছে ওই 101 আর 102 দাগের জমি বিক্রি করে দিছে, বললো যে বন্ধু এই যে দেখো তুমি কিনবা, হ্যাঁ আমি দখলে আছি, রেগুলার চাষাবাদ করি, তুমি কিনলে এই জমি কিনতে পারো, ভালো ফসল হয়। তো বন্ধু ধরেন কিনে নিছে, যোগ বায়না চুক্তি করছে, কন্ট্রাক্ট ফর সেল করার পর ইতিমধ্যে বন্ধু কিনলেও, বন্ধু তো সরল বিশ্বাসে কিনছে, বাট প্রকৃতপক্ষে ওই জমির মালিক কে? এক খণ্ডের মালিক বাবা, এক খণ্ডের মালিক পুত্র, কিন্তু পুত্র বেশি দিছে কয়টা? দুইটাই। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পরে পুত্র ওই যে খণ্ডের মালিক সে ছিল না, সেই খণ্ডের মালিকও পুত্র হয়েছে। তো পরে সে তার বন্ধুরে বলছে যে বন্ধু তুমি 102 দাগের জমিতে দখলে যাইতে পারবা না। কেন? সে বললো যে আমি তো তোমার কাছ থেকে দুইটাই কিনছি। দুইটা কিনো নাই, দুইটা কিনলেও বাস্তবে কিনছো কয়টা? একটা, কারণ ওই মুহূর্তে আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হইছি। তো এই এই যখন বন্ধুর এই কথা বললো, তখন বন্ধু মামলা করতে পারে, অথবা এই যে যে দাবি করতেছে এও মামলা করতে পারে। যে এই মামলা করুক না কেন, এই মামলায় তো এক সময় আদালতে সেই কথাটা উপস্থাপন করবে যে আমি আগে মালিক ছিলাম না, এখন মালিক হইছি। তো আদালত বলবে যে ঠিক আছে তুমি আগে তো মালিক ছিল না, হ্যাঁ এখন মালিক হইছো, আচ্ছা তাহলে আগে তোমার যে হস্তান্তর এটা শুদ্ধ যে হয়েছিল না, এখন এটা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? এটাই বলে সকার্যজনিত বাধা, মানে মানে কি নিজ, আপনি নিজে যে কাজটা করছেন নিজের কাজের দ্বারা বাধা হয়েছে, এটা আর করা যাবে না, এটা প্রতিবন্ধক বলে বা সকার্যজনিত বাধা বলে। এটা আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের আছে 115, সরি সাক্ষ্য আইনের আছে 115 ধারায়, আর সম্পত্তি হস্তান্তর আইন 1882 আছে 43 ধারায়। তবে পার্থক্য হলো যে সম্পত্তি হস্তান্তর আইনের যে সকার্যজনিত বাধা এটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের সাক্ষ্য আইনের যে সকার্যজনিত বাধা এটা স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। একটু পড়ি দেখেন, ধারা 115 সকার্যজনিত বাধা। সাক্ষ্য আইনের 115 ধারায় সকার্যজনিত বাধাকে সংজ্ঞায়িত করা হয়েছে যে নীতি কোনো ব্যক্তিকে
তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তা এস্টোপেল বা শর্তজনিত বাধা নামে পরিচিত। 115 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার গোল দিবেন, ঘোষণারে গোল দেন, ঘোষণা, কাজের একটা গোল দেন, কার্যবিরতি একটা গোল দেন, কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয়কে সত্য বলে বিশ্বাস করায়, সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন এই দুই পক্ষের মধ্যে কোনো মামলায় প্রথম পক্ষ তার ঘোষণা, কার্য বা কার্যবিরতির বিষয়টি অস্বীকার করতে পারে না। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বকার্যজনিত বাধা কয়টি উপায় হতে পারে, কি কি? তিনটি। ঘোষণা, কাজ বা কি কার্য বিরতি। বিরতি। দেখেন, এই ঘোষণারে বলে ইংরেজিতে ডিক্লারেশন, কাজটা বলে অ্যাক্ট, আর কার্যবিরতির বলে অমিশন। ডিক্লারেশন, অ্যাক্ট আর কি অমিশন। তো আমরা উদাহরণে চলে আসি। উদাহরণ, ক স্বেচ্ছায় ঘোষণা দিয়েছে এবং খকে বিশ্বাস করিয়েছে যে ক একটি জমির মালিক। ক বলতেছে আমি এই জমির মালিক, খ কে উক্ত জমি কিনতে মূল্য দিতে প্রলুব্ধ করেছে। পরবর্তীতে ক ওই জমিতে সত্ত্ব অর্জন করেছে, যখন সে বিক্রি করেছিল তখন তার সত্ত্ব ছিল না। ঘোষণা দেওয়ার সময় অর্থাৎ তার কয়ের ওই জমিতে সত্ত্ব ছিল না, কয়ের ওই জমিতে সত্ত্ব ছিল না, এই অজুহাতে ক বিক্রয় নাকচ করার চেষ্টা করে। ক বলতেছে যে যখন আমি তোমার কাছে বিক্রি করছি তখন আমার সত্ত্ব ছিল না, তাই আগের বিক্রি সঠিক হয়নি। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী ক তার ঘোষণা অর্থাৎ বিক্রয়ের সময় তার জমিতে সত্ত্ব ছিল না বলে অস্বীকার করতে পারবে না এবং তাকে তা প্রমাণ করতে দেওয়া হবে না। তো স্বকার্যজনিত বাধা, এই যে উদাহরণটা দিলাম, এই ক্ষেত্রে প্রথম যে মালিক সে ছিল না, পরবর্তীতে সে মালিক হয়েছে। আমি উদাহরণে বলছিলাম সে পিতার সম্পত্তির মালিক হয়েছে, এটা যে কোনো ভাবে বলতে পারে, সে ক্রয় সূত্রে হতে পারে, পিতার অবর্তমানে হতে পারে, তারা কেউ উইল করে দিতে পারে, তারা কেউ দান করতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। জি, তো জেনে রাখা ভালোতে আমরা আসি। দেখেন যে স্বকার্যজনিত বাধা হলো সাক্ষ্য আইনের নিয়ম, রুল অফ এভিডেন্স। সাক্ষ্য আইনের স্বকার্যজনিত বাধার নীতি, প্রিন্সিপাল অফ এস্টোপেল, আন্ডারলাইন করবেন, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বকার্যজনিত বাধা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কোন ধরনের। দেওয়ানি। একটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে অমুক কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য। রেস গেস্টি ফৌজদারি মামলা, অ্যাডমিশন ফৌজদারি দেওয়ানি উভয়, কনফেশন কি শুধু ফৌজদারি, স্বকার্যজনিত বাধা কি শুধু দেওয়ানি। শুধু দেওয়ানি, মৃত্যুকালীন ঘোষণা কি ফৌজদারি, দেওয়ানি ফৌজদারি দুইটাই। উভয়। জি, তো স্বকার্যজনিত বাধা মকদ্দমার পক্ষগণ এবং মকদ্দমার পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধিদের উপর বাধ্যকর। আচ্ছা বিথিকা বলেন তো যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু চূড়ান্ত প্রমাণের পথে বাধা, কেউ বলবেন না। বিথিকা বলেন এই কথাটা কোথায় পড়ে এসেছি আমরা? এই 18 ধারায় সুনির্দিষ্ট প্রতিকারে। আবার বলি, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না ও, এটা কিন্তু বুঝতে চূড়ান্ত প্রমাণের পথে বাধা, এই কথাটা আমরা কোথায় পড়েছি বলেন? কেউ বলেন না, ওনারা বলতে দেন। বিকাশ কত দাঁড়ায়? স্বপন সাহেব কত দাঁড়ায়? না। এই সঞ্চিতা কত দ্বারা? কেউ বলেন না, যারা জিজ্ঞেস করি সে বলেন। এই শামীম সাহেব কত দ্বারা? শাকিল সাহেব 31, 31 ধারায়। 31 ধারায় বলছে যে স্বীকৃতি কি চূড়ান্ত প্রমাণ না বা চূড়ান্ত প্রমাণের পথে বাধা হতে পারে। জি, তারপরে দেখেন সাক্ষ্য আইনে এটা স্বীকৃত নীতি যে স্বকার্যজনিত বাধা আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। এটা আন্ডারলাইন করেন, নো এস্টোপেল এগেইনস্ট স্ট্যাটিউট অর দ্য ল। স্ট্যাটিউট অর দ্য ল, স্ট্যাটিউট মানে হলো বিধিবদ্ধ আইন, আর ল তো আইনই। তো এখন একটু শুনেন যে যে জায়গায় আইনে কোনো কথা আছে সেই জায়গায় আপনাকে আর একজন ভুল বুঝাইলেও আপনি এস্টোপেলের সুবিধা নিতে পারবেন না। কিভাবে? এর নিচে আর একটু স্টার দিয়ে লেখেন যে নাবালকের বিরুদ্ধেও এস্টোপেল নীতিটি প্রযোজ্য না, নাবালকের বিরুদ্ধে এস্টোপেল নীতিটি প্রযোজ্য না। আচ্ছা একটু বুঝেন, ধরেন
আমাদের ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স দিতে হয়, আয়কর দিতে হয়। তো কর রেয়াতের ধরে নিই আমরা, কর রেয়াত বলতে যে স্বাভাবিক যে সীমা সেটা হলো যে একজন ব্যক্তি যদি বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, 3.5 লাখ টাকা পর্যন্ত তার কোনো কর দেওয়া লাগবে না। কিন্তু 3.5 লাখ টাকার উপরে যত টাকা সে ইনকাম করবে সেটার উপরে ওই যে 5%, 10%, 15% এই হারে তাকে কর দিতে হয়। তো এখন ধরেন একজন ব্যক্তি সে 5 লাখ টাকা বছরে ইনকাম করে, তো সে এসে আমাদের বিথিকার কাছে জিজ্ঞাসা করছে যে দিদি আপনি তো ল নিয়ে পড়াশোনা করছেন, আমার এই 5 লাখ টাকা বাৎসরিক ইনকাম, আমার কি কোনো কর দেওয়া, ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে কিনা? তো বিথিকা বলছে যে না দাদা, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। বাট আইনে কি আছে? দেওয়া লাগবে। দেওয়া লাগবে। তো উনি তো বিথিকার কথা শুনে উনি আর দেয়নি। কর দেয় নাই। পরবর্তীতে ধরেন ইনকাম ট্যাক্স অথরিটি তদন্ত কইরা ওনার বিরুদ্ধে আয়করের মামলা করছে যে কেন আপনি দিলেন না, এই জন্য আপনার এত জরিমানা বা যাই হোক। তখন উনি বলতেছে যে আমার তো অমুক বলছে, বিথিকা বলছে, এই কারণেই আমি দেয়নি। দেই নাই। সো এটা সরকারজনিত বাধা হবে না। বলছে যে বিথিকা যা বলার বলুক, কিন্তু এটা হলো আইন, আইন জানা আপনার কি একান্ত কর্তব্য। সো আইনের বিরুদ্ধে বিথিকা যতই আপনার বলুক, ধরে নিলাম বিথিকাই বলছে, আপনি সরল বিশ্বাসেই বিশ্বাস করছেন, বাট এই ক্ষেত্রে আপনি এস্টোফেলের সুবিধা পাবেন না। কেন পাবেন না? কারণ আইনের বিরুদ্ধে কোনো এস্টোফেল কি প্রযোজ্য না। যদি এরকম হতো যে বিথিকার জমি আপনি কিনছেন, বিথিকা মালিক ছিল না, পরবর্তীতে বিথিকা মালিক হয়েছে, তাহলে তো আপনি এস্টোফেলের সুবিধাটা পাইতেন, কিন্তু আইনের বিরুদ্ধে কোনো এস্টোফেলের সুবিধা পাওয়া যাবে না। বুঝছেন? ঠিক একই নাবালকেরটা আমি একটু ক্লিয়ার হবো। সেটা হচ্ছে যে নাবালক বললো যে আমি জমি বিক্রি করতে আর কি আমার ইয়ে আছে, আমি বিক্রি করলো, পরে বললো যে নাবালক তো চুক্তি সম্পাদনের যোগ্য না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে নাবালকের ক্ষেত্রে প্রযোজ্য না, কি হবে যে নাবালককে বাধ্য করা যাবে না, কি? নাবালক টাকা পয়সা খাইয়ে বসে আছে, নাবালক কিছু করা যাবে না। সেটাই। হ্যাঁ, নাবালক ধরেন এই জায়গায় কেউ নাবালক আছেন নাকি? আমাদের এই জায়গায় নাবালক কেউ আছেন? 17 বলে দাবি আচ্ছা। করতেছে। 18 বছরের কম বয়সী কেউই হলো কি নাবালক। এখন ধরেন সে ওই একটা জমি মালিক দেখাইয়া তার বয়স ধরেন 18 বছর, 16 বছর, সে সাবালক বইলা একজনের সাথে চুক্তি করছে তার কাছে জমি বিক্রি করতে। বিক্রি করার পরে এখন পরে যায় বলতেছে যে না, তুমি এই জমি পাবা না। কেন পাবা না? কারণ এই জমির মালিক আমি না, আমার পিতা মারা যাওয়ার পর আমি মালিক হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি যখন তোমার সাথে চুক্তি করছিলাম ওই মুহূর্তে আমি ছিলাম কি নাবালক। আর নাবালক কখনো চুক্তি করতে পারে না। নাবালকের চুক্তি হচ্ছে কি ভয়েড অফ ইনিশিয়াল। সো এই জায়গায় ওই যে নাবালক যে টাকা পয়সা আপনার নিয়ে গেছে, এই জায়গায় আপনার কিছু করার নাই। বুঝতে পারছেন? কারণ নাবালকের বিরুদ্ধে এস্টোফেল নীতি কি প্রযোজ্য না। নিয়ে গেছে খেলা যায় শেষ। তো যা করাবেন সব নাবালক দিয়েই করাবেন। সবচেয়ে ভালো হয় 9 বছরের কম তারে দিয়ে করাইলে ভালো হয়। দেখেন, নাবালক বাঁচবে, আপনি বাঁচবেন না কিন্তু দিদি। হ্যাঁ, উনি যে প্ররোচনাকারী, দেখেন। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন যে ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল নীতিটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারার সাথে সম্পর্কিত? কোন ধারা? 115। 115। আর এই ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল এটা আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের আছে 43 ধারায়, মনে রাখবেন। এই মাহবুব সাহেব, এই সরকারজনিত বাধা কাকে বলে বলেন? আমরা 2 নং প্রশ্নটা একটু দেখি। নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ এস্টোফেল সম্পর্কে সঠিক নয়? সংবিধিবদ্ধ আইনের বিরুদ্ধে কাজ করে না, এটি আইনগত বিষয়ে প্রযোজ্য নয়, এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয়, এটি দ্ব্যর্থবোধক হতে পারে। এটা সঠিক নয় আর কি। আমরা এস্টোফেল নীতির প্রয়োগে আসি। দেখেন, এস্টোফেল নীতির প্রয়োগ মূলত আমাদের সাক্ষ্য আইনের 3টা ধারা এস্টোফেল নীতি আছে, 115, 116, 117। সংজ্ঞা দেওয়া হয়েছে 115-তে, আর প্রয়োগ আলোচনা করছে 116 আর 117। তো 116টা দেখি। প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টোফেল। সাক্ষ্য আইনের 116 ধারা গোল দিবেন 2টি ক্ষেত্রে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সাক্ষ্য আইনের 116 ধারায় কয়টা ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ নিয়ে আলোচনা করছে, কয়টা ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। একটা নাম্বার দেখেন, ভাড়াটি এবং মালিক, টেন্যান্ট এন্ড ল্যান্ডলর্ড এর মধ্যে এস্টোফেল, এবং আরেকটা হলো অনুমতি প্রাপক
লাইসেন্সি আর অনুমতি দাতা লাইসেন্সর। কে কে বলেন? ভাড়াটিয়া আর কে? মালিক। আর অনুমতি প্রাপক আর অনুমতি দাতা। ভাড়াটিয়ার মালিক আমি একটু বুঝাই। একজন বাসায় ভাড়া দিছেন, আপনি আপনার বাসা ভাড়া দিছেন, এখন ভাড়াটিয়া আপনারে বাসায় আছে, কয়েক মাস থাকার পরে বলতেছে যে এই বাড়ির মালিক সে, ওই ফ্ল্যাটের মালিক সে, আপনার আর বাড়ি এলো হিসেবে সে মানতেছে না। হুম। তো এটা এস্টোফেল নীতি দ্বারা ভাড়াটিয়া বাড়িতে হবে। কেন বাড়িতে হবে? কারণ এই কয় মাস যে সে ভাড়া দিয়ে আসছে, এটাই হচ্ছে তার মালিকানার কি প্রমাণ। স্বীকৃতি। এটা সে প্রমাণ করতে, মানে সে বলতে পারবে না যে অমুক মালিক না। হুম। এক্ষেত্রে এস্টোফেল নীতি তার বিরুদ্ধে কাজ করবে। বুঝতে পারছেন? আর মালিকের পক্ষে, জি মালিকের পক্ষে, কারণ ভাড়াটি হলো ফ্ল্যাট দাবি করছে, আর ফ্ল্যাট দাবি করলে আদালত বলবে যে হ্যাঁ তুমি ফ্ল্যাটের মালিক দাবি করছো, ঠিক আছে, বাট তুমি তো এতদিন ভাড়াটি হিসেবেই ছিলে, এতদিন যে তুমি ভাড়া দিয়ে আসছো এটাই তুমি যে তার মালিক হিসেবে মানো, এটা হলো তার প্রমাণ। বুঝছেন? আচ্ছা, এখন অনুমতি প্রাপক আর অনুমতি দাতা, মালিক আর ভাড়াটিয়ার মধ্যে একটা সম্পর্ক আছে, ভাড়ার সম্পর্ক, মানে টাকা দেয় মানে ভাড়া দেয় আর কি। কিন্তু অনুমতি প্রাপক আর অনুমতি দাতা হলো, আমরা অনেক সময় এরকম হয় যে আমাদের জায়গা অনেক জায়গায় পড়ে আছে, একজনকে থাকতে দিছেন আপনি, যে তোমার কোনো ভাড়া টাড়া কিছু দেওয়া লাগবে না, তোমার অনুমতি দিলাম, তুমি আমার জমিতে থাকো, গট্টর তুলে থাকো। ইভেন 10-12 বছর বা 13 বছর থাকার পরে যখন আপনি তারে বললেন যে অনেক বছর তো থাকছো, এখন আমি কর্মকাণ্ড কাজ টাজ করবো, তুমি উঠো, এখন সে বলতেছে না এই জমির মালিক তো আমি। হ্যাঁ। বুঝছেন? সে বলতেছে যে আমি 12 বছরের বেশি সময় ধরে আছি, এটা আমার অ্যাডভার্স পজিশন হয়ে গেছে, জবরদখল হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্স পজিশন হয় নাই, কারণ আপনি প্রথম যখন নিয়েছিলেন তখন কি দিলেন? অনুমতি নিয়েছিলেন। অনুমতি নিলে হবে না। অনুমতি নিয়ে থাকলে হবে না। কি হবে না? এটা অ্যাডভার্স পজিশন হবে না। হবে না, তখন এটা সকার্যজনিত বাধা দ্বারা সে পারিত হবে। বুঝতে পারছেন? তো ভাড়াটিয়ার মালিক আর অনুমতি প্রাপক আর অনুমতি দাতার ভিতর পার্থক্য কি? ভাড়াটিয়া মালিকের ক্ষেত্রে একটা ভাড়া নেওয়ার সম্পর্ক থাকে, আর অনুমতি দাতা অনুমতি প্রাপকের ক্ষেত্রে সে থাকে কি ফ্রি, Free। তার কোনো, কিন্তু সে যেটা নিয়ে থাকতেছে অনুমতি নিয়ে ওখানে থাকতেছে। থাকতেছে। তার কাছে আছে অনুমতি, তার কাছে আছে ভাড়া। দেখেন এই দুইটি এস্টোফেল আন্ডারলাইন করেন, চুক্তিমূলক এস্টোফেল বা এস্টোফেল বাই কন্ট্রাক্টের উদাহরণ। তো এটা ভালো কথা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুক্তিমূলক এস্টোফেলের মানে চুক্তিমূলক এস্টোফেল সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 16 দ্বারা 116 ধারায়। ভাড়াটিয়া এবং তার মালিকের মধ্যকার সম্পাদিত চুক্তির উপর ভাড়াটিয়ার এস্টোফেল প্রতিষ্ঠিত। এটা হলো চুক্তিমূলক এস্টোফেলের বড় উদাহরণ। ভাড়াটি এবং মালিকের মধ্যে চুক্তি হলো ভাড়ার জন্য, অনুমতি প্রাপক এবং অনুমতিদাতার মধ্যে চুক্তি হলো স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখল সংক্রান্ত। নাকি ভাড়াটিয়ার ক্ষেত্রে তো একটা ভাড়া থাকে, আর অনুমতি প্রাপক আর অনুমতিদাতার মধ্যে তো ভাড়া রিলেটেড কোনো ব্যাপার থাকে না, বললাম যে তুমি দখলে রাখো, অনুমতি থাকে। হ্যাঁ স্থাবর। 116 ধারা মানে স্থাবর, আর 117 ধারা মানে অস্থাবর। 116-17 দুইটাই চুক্তিমূলক এস্টোফেল, বাট 116 ধারা হলো স্থাবর সম্পত্তি, 117 ধারা হলো অস্থাবর সম্পত্তি। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তিমূলক এস্টোফেল সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 116। অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তিমূলক এস্টোফেল সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 117। আর যদি বলে যে চুক্তিমূলক এস্টোফেল সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 116 আর 117। যদি বলে এস্টোফেলের সংজ্ঞা দিছে কত ধারায়? 115 ধারায়। কয়টি উপায় এস্টোফেল হতে পারে? 3টি। ঘোষণা, কাজ, কার্যবিরতি। ঘোষণা, কাজ, কার্যবিরতি। জি। 116 ধারা অনুযায়ী ভাড়াটিয়া তার ভাড়াটিয়া বা প্রজাস্বত্ব সৃষ্টির সময় আন্ডারলাইন করে মালিকের কোনো সত্ত্ব থাকা অস্বীকার করতে পারবে না। যতদিন সে ভাড়া আছে ততদিন পর্যন্ত সে মালিকের সত্ত্ব কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। ভাড়া পরিশোধ করে যখন ভাড়াটিয়া ভাড়া দেওয়া প্রাঙ্গণে দখল থাকে, তখন ভাড়াটিয়া তার কার্য দ্বারা জমি মালিকের মালিকানা সত্ত্ব স্বীকার করে, এবং এই কারণে সে উক্ত সত্ত্ব অস্বীকার করতে পারে না। জমির মালিক কর্তৃক স্থাবর সম্পত্তির ভাড়া বা লিজ মঞ্জুর করা, তার সত্ত্বের ঘোষণা যেটা মালিক ভাড়া গ্রহণ করে পুনঃনিশ্চিত করে, এবং ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানা স্বীকৃতি। এটা আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার কি বলেন? স্বীকৃতি। মানে তুমি ভাড়া দিচ্ছ মানেই তো তুমি আমাকে মালিক হিসেবে মেনে নিয়েছো। স্যার 2 মিনিট স্যার, এই যে 2 মিনিটই স্যার কার্য বা কার্যবিরতি স্যার, এটি একটু বলে দিন। ঘোষণা তো মানে মাথায় ঠিক আছে, কিন্তু কার্যবিরতি একটু বুঝো মানে আগে ওই 3টে তো বুঝছেন, হ্যাঁ। আর ওইটুক বুঝলে হবে, ওই জায়গায় মাথায় লাগার দরকার না, আপাতত 3টে বোঝেন, তারপরে ওইটুক বোঝাবানি। আচ্ছা। ঘোষণা, কাজ, কার্য বিরতি। জি। তারপর দেখেন
আবার অনুমতিদাতার অনুমতিক্রমে যে ব্যক্তি বা অনুমতি প্রাপক স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখলে রেখেছে, উক্ত দখল চলমান থাকা অবস্থায় সে অনুমতিদাতার সত্ত্ব অস্বীকার করতে পারে না। তো শর্ত সমূহতে চলে আসি। দেখেন 116 ধারায় এস্টফল নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত 2টি শর্ত পূরণ করতে হবে। 1, স্থাবর সম্পত্তির দখল অবশ্যই ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে। ভাড়াটিয়া বা প্রজার ইংরেজি কি বলছে? টেন্যান্ট। আর এই দখলটি অবশ্যই ভূস্বামী বা মালিক ল্যান্ডলর্ড এর অনুমতি নিয়ে অর্পণ করতে হবে। আবার ভূ স্ত্রী বুঝেন না, তো এরকম স্বামী আছে, ভূ স্ত্রী কোথায়? আচ্ছা, উদাহরণ দেখেন যে একটি বাড়ির মালিক, করিম একটি বাড়ির মালিক। 2 মে 2013 ইংরেজি তারিখে করিম কবিরকে বাড়িটি ভাড়া দেয় এবং করিম হলো মালিক, কবির হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় অর্থাৎ 2 মে 2013 তারিখে উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার মালিকের বা করিমের যে সত্ত্ব ছিল তা কবিরকে অস্বীকার করতে দেওয়া হবে না। মানে কবির বলতে পারবে না যে অমুক তারিখে যে মালিক ছিল না, এটা আমি মানি না। তুমি মানো না তার মানে তো তুমি ভাড়া ঠিকই তার কাছ থেকে নিছো, তার মানে তুমি মাইনেই তো ভাড়াটিয়া হিসেবে বাড়িতে উঠছো। জেনে রাখা ভালো, তো চলে আসি আমরা। জেনে রাখা ভালো যে 116 ধারা অনুযায়ী উল্লিখিত স্বকার্যজনিত বাধা বা এস্টফেল নীতি শুধুমাত্র গোল দিবেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। 116 ধারা স্থাবর সম্পত্তি যেমন বাড়ি, জমি ইত্যাদির ভাড়াটিয়াকে মালিকের মালিকানা সত্ত্ব অস্বীকার করা হতে বিরত করা হয়েছে। 116 এবং 117 এটা আন্ডারলাইন করেন। 116 এবং 117 ধারা এস্টফেল হলো চুক্তিমূলে এস্টফেল বা এস্টফেল বাই কন্ট্রাক্ট। বাট যদি আপনাকে বলে যে এস্টফেল বাই কন্ট্রাক্ট স্থাবর সম্পত্তি, তাহলে 116। এস্টফেল বাই কন্ট্রাক্ট অস্থাবর সম্পত্তি, তাহলে কত? 116 ধারার অধীন এস্টফেল নীতি শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায় ডিউরিং দ্য কন্টিনিউয়েন্স অফ টেনেন্সি অফ দ্য টেনেন্সি প্রযোজ্য হবে। এই কারণে ভাড়াটিয়া বা অনুমতি প্রাপকের বিরুদ্ধে এস্টফেল নীতি প্রয়োগ করতে হলে দেখাতে হবে যে ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে, মানে সে এখনো আপনার কাছে ভাড়া আছে, সেটা বুঝতে পারছেন? 116 ধারার অধীন এস্টফেল নীতি দেওয়ানি কার্যাবলীর মানে সিভিল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, ক্রিমিনালের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আমরা আগে থেকেই জানি যে এস্টফেল নীতিটি ফৌজদারি মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য বলেন? ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এখন আমরা চলে আসি 117 ধারায়। বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টফেল, এটা হলো কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। সাক্ষ্য আইনের 117 ধারায় চুক্তিমূল এস্টফেল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বিনিময় বিল, গচ্ছিত দাতা, গচ্ছিত গ্রহীতা অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 117 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 3টি ক্ষেত্রে এস্টফেল নীতি প্রয়োগ করা হয়েছে। 116 ধারায় কয়টা ক্ষেত্রে? 2টা। 117 তে কয়টা? 3টা। প্রথমে দেখেন বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ। বিনিময় বিল ধরেন এক প্রকারের মানে চেকই ধরেন। যে ব্যক্তি বিনিময় বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করে, ধরেন একজন বিল প্রণয়ন করছে মানে সে সিগনেচার করে দিছে, পৃষ্ঠাঙ্কন করছে, সেই ব্যক্তির উক্ত বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা যে ছিল, এটা বিনিময় বিলের স্বীকৃতি দাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। আমি একটা চেক, একটা বিল অফ এক্সচেঞ্জ স্বাক্ষর করে বেনজি সাহেবরে দিলাম, উনি নিল, কয়দিন পরে বলতেছে যে এই চেক সিগনেচার করার ক্ষমতা ওনার নাই, মানে ওনার এই চেক যে উনি দিয়েছে এটা অবৈধ, এই চেক দেওয়ার ক্ষমতা ওনার নাই, এটা ওনার কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। বুঝতে পারছেন? তো চেক বা বিনিময় বিল এটা কি স্থাবর না অস্থাবর? অস্থাবর। তারপরে দেখেন গচ্ছিত গ্রহীতা, ডেইলি, যার কাছে আপনি কোনো জিনিস গচ্ছিত রাখছেন, বা অনুমতিক্রমে দখলকারীর ক্ষেত্রে যার কাছ থেকে অনুমতি দেখেন প্রদানকারী আর কি, গচ্ছিত রাখার সময় বা ব্যবহারের অনুমতি দানের সময় গচ্ছিত প্রদানকারী বা অনুমতি দাতার গচ্ছিত রাখার বা ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা ছিল তা কোনো গচ্ছিত গ্রহীতা বা অনুমতিক্রমে দখলকারীকে অবশ্যই অস্বীকার করতে দেওয়া হবে না। আপনি একজনের কাছে একটা জিনিস গচ্ছিত রাখছেন, একটা বাইক রাখছেন বা আপনি আপনার একটা জিনিস একজনের ব্যবহারের অনুমতি দিচ্ছেন, কয়দিন পরে বলতেছে যে এই বাইকের মালিক সে, বা যে জিনিস ব্যবহার করতে দিচ্ছেন সেই জিনিসের মালিক সে, বলতেছে যে অমুক যে গচ্ছিত, কিসের গচ্ছিত রাখছে, ওর তো কোনো ক্ষমতাই
ছিল না, এটা বলতে পারবে না। এটাই বলছে যে গোষ্ঠীত গ্রহীতার ক্ষেত্রে এবং অনুমতিক্রমে দখলকারীর ক্ষেত্রে। তো ওই যে যে আমরা 117-তে যে তিনটা ক্ষেত্র বলছে, তিনটা ক্ষেত্র হলো এই যে বিনিময় বিল, গোষ্ঠীত গ্রহীতা, আর একটা হচ্ছে কি অনুমতিক্রমে দখলকারী। তাহলে আপনার এতটুকু মনে রাখবেন যে স্টোফেল নীতি আছে সাক্ষ্য আইনের 115, প্রয়োগ বলছে 116 আর 117, চুক্তিমূলে স্টোফেল আছে 116 আর 117, চুক্তিমূলে স্টোফেল স্থাবর সম্পত্তি 116, চুক্তিমূলে স্টোফেল অস্থাবর সম্পত্তি কত 117। 116-তে দুইটা ক্ষেত্রে, 117-তে কয়টা ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে। এবং স্টোফেল নীতিটি এটা আইনের বিরুদ্ধে, নাবালকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। জেনে রাখা ভালোতে চলে আসি যে অন্যদিকে 117 ধারা অস্থাবর সম্পত্তির জিম্মা গ্রহীতা, অনুমতি গ্রহীতা, বরাত, চিঠির গ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, বিগত বছর প্রশ্ন দেখেন 2017 এবং 2013 সালে একটা প্রশ্ন এসেছে যে মালিকের অনুমতি নিয়ে করিম একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধার বাংলার আর এক নাম কি বিথিকা? এতে ইংরেজি, বাংলা আর এক নাম কি বলেন? নিজের কাজে বাধা, মানে নিজের হ্যাঁ, বাধা ঠিক আছে, কিন্তু অফিসিয়াল মানে বইয়ের ভাষায় আর এক নাম কি সেটা বলেন। স্বকার্যজনিত বাধা ছাড়াও আর একটা নাম আমরা পড়ছি, সেটা কি? বিমল সাহেব কি? প্রতিবন্ধক। প্রতিবন্ধক, ঠিক আছে। তো সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 1 নম্বর প্রশ্ন, সাক্ষ্য আইনে ড্যাশ স্বকার্যজনিত বাধা নীতিকে সংজ্ঞায়িত করা হয়েছে কত ধারায়? 115। 115। 4 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনে স্বকার্যজনিত বাধা বা স্টোফেল নীতিটি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়? কোন মামলায়? দেওয়ানি মামলায়। ওইগুলা যা যা আছে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা দেখেন, প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্টোফেল, স্টোফেল অফ টেন্যান্ট এন্ড অফ লাইসেন্সি অফ পারসন ইন পজেশন কত ধারায়? 116। 10 নম্বরটা দেখেন, সাক্ষ্য আইনের 116 ধারার স্বীকৃতির নীতিটি কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর 116 মানে সম্পত্তি। কি সম্পত্তি? স্থাবর। স্থাবর সম্পত্তি। তারপরে 12 নম্বরটা দেখেন, আচ্ছা 11 দেখেন, 116 ধারার অধীন স্টোফেল নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায়, নাকি? চারিটাই। 12 দেখেন, সাক্ষ্য আইনের 116 ধারায় নিম্নলিখিত কয়টি ক্ষেত্রে স্টোফেল নীতি আলোচনা করা হচ্ছে? 116-তে কয়টা? দুইটা। দুইটি স্যার। এরপরে আমরা চলে আসি 14 নম্বরটা দেখেন, এ বি বরাবর একটি বিল পৃষ্ঠাঙ্কন করে, বি অস্বীকার করে যে এ এর পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা ছিল না। এ দিছে বি রে, বি পরে বলতেছে যে এর এইটা পৃষ্ঠাঙ্কন করার কোন ক্ষমতা ছিল না। এই ক্ষেত্রে আইনগত বাধা হলো কি? স্বকার্যজনিত বাধা। আমরা একটু চলে আসি ধারা 118, মানে সাক্ষ্য আইন 1872-এর 118 থেকে 134 ধারায় সাক্ষী সম্পর্কিত বিধান করা হয়েছে। ছোট ছোট কতগুলো ধারা আছে একটু দেখি। দেখেন ধারা 118টা একটু দেখি। ধারা 118, কে সাক্ষ্য দিতে পারে? হু মে টেস্টিফাই, আন্ডারলাইন করেন, কে সাক্ষ্য দিতে পারে। সাধারণত উকিল সাহেবরা মামলায় যে সাক্ষীদের সাক্ষী হিসেবে মানে বা সাক্ষী হিসেবে দেয়, তাদের ক্ষেত্রে সাধারণত যারা ওই 18 বছর হয়ে গেছে, এই সুস্থ, তাদেরকেই সাক্ষী হিসেবে মানে বা উল্লেখ করে আর্জিতে। কিন্তু আমাদের সাক্ষ্য আইনের 118 ধারায় বলতেছে যে কারা কারা সাক্ষ্য দিতে পারে। যে প্রশ্নের উত্তর বুঝতে পারে, প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে, সেই সাক্ষী হওয়ার যোগ্য। তাতে সে পাগল হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, বিথিকা বলে দিছে ছোট হোক আর বড় হোক। ছোট হোক আর বড় হোক কি ভিত্তিতে বলতেছেন? বয়সের দিক দিয়ে নাকি মানে শারীরিক দিক থেকে? আচ্ছা 9 বছর। আচ্ছা, তাহলে যে জিনিসটা বুঝেন, যদি বলে যে 80 বছরের বৃদ্ধ সাক্ষ্য দেওয়া যোগ্য, হ্যাঁ, যদি সে প্রশ্ন বুঝতে পারে, উত্তর দিতে পারে। পাগল ব্যক্তি মনে হইতে পারে যে পাগল হয়তো বা সাক্ষী দিতে পারে না, কিন্তু সে যদি প্রশ্ন বুঝতে পারে আর কি উত্তর দিতে পারে, তাহলে সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। এই আর কি। একটু পড়ি দেখেন, সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে উক্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং সে প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে অক্ষম হয়,
তাহলে আদালত তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবে না। অর্থাৎ কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা তার বোধ শক্তির উপর নির্ভর করে। 118 ধারায় নিম্নলিখিত কারণে আদালত কোনো সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য বিবেচনা করতে পারে যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের উত্তর দিতে সে কি হয়, অক্ষম হয়। কি কি? অল্প বয়স্ক, ইংরেজিতে কি বলছে? ইনফ্যান্সি। অতিবৃদ্ধ, ওল্ড এজ। দৈহিক বা মানসিক ব্যাধি, ফিজিক্যাল আর মেন্টাল ডিজিজ। অনুরূপ অন্য কোনো কারণ, এনি আদার কজ অফ দ্য সেম কাইন্ড। অসুস্থতা অথবা কি মদ্য। বলেন তো যে এই চারটা থাকলে তারা কি সব সময় সাক্ষ্য দেওয়ার অযোগ্য? এই চারটা আছে, বাট সে যদি প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দিতে পারে তাহলে সে সাক্ষ্য দেওয়ার কি যোগ্য। আপনাদের সর্বশেষ লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছিল যে কে সাক্ষ্য দেওয়ার যোগ্য বা যোগ্য সাক্ষী। ছিল বউবা সাক্ষী হ্যাঁ, আর হচ্ছে আরেকটা। আচ্ছা দেখেন, কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম কিনা। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় তাহলে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। এক্ষেত্রে বয়স বা দৈহিক অবস্থা কোনো বাধা না। এখন আমরা চলে আসি, দেখেন, পাগল বা মানসিক রোগীর সাক্ষী হওয়ার যোগ্যতা। পাগল মানসিক রোগী কেউ আছেন এখানে? পাগল বা মানসিক রোগীর সাক্ষী হওয়ার যোগ্যতা বলেন তো। পাগল মানসিক রোগী কি সাক্ষী দিতে পারবে কিনা, সাক্ষ্য দিতে পারবে কিনা? বুঝতে পারে প্রশ্ন। জি। পারবে। পাগল বা মানসিক রোগী সাক্ষ্য দেওয়ার যোগ্য হতে পারে যদি না তার মানসিক অবস্থা তাকে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার নিকট যুক্তিসঙ্গত উত্তর দিতে পারিত পারে। অর্থাৎ মানসিক রোগী যদি এমন কোন মানসিক অবস্থায় থাকে যখন সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, সেই ক্ষেত্রে উক্ত মানসিক রোগী যোগ্য সাক্ষী হবে। 2022 সালের পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি? শারীরিক সুস্থতা, মোকদ্দমা সম্পর্কে জ্ঞান, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে পারা, প্রাপ্তবয়স্ক হওয়া। কোনটা? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে পারা। উত্তর দিতে পারা। ধরেন এই 118 ধারাটা যারা পড়ে নাই তারা কিন্তু উত্তর এই গ নাম্বারটা তাদের দাগানোর সম্ভাবনা খুব কম। ওই দাগাবে শারীরিক সুস্থতা বা প্রাপ্তবয়স্ক হওয়া, এইগুলার যে কোনো একটা দাগাবে। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? কত বছরের? কোনো বয়সীমা নাই। কোনো বয়স সীমা নাই। জি। 3 নাম্বারটা দেখেন, এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়? বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম। যে প্রশ্ন বুঝতে পারে না সে কি সাক্ষ্য দেওয়ার অযোগ্য। অযোগ্য। আমরা 119-এ চলে আসি, দেখেন, বোবা সাক্ষী, ডাম উইটনেস। ডয়াকার আর মড, ডাম ডাম বলবেন না, ডাম উইটনেস, এটা আছে 119 ধারায়। বোবা সাক্ষী, বোবা সাক্ষী তিনি যদি কোনো কথা মানে লিখে দেন বা আকার ইঙ্গিতে বোঝান তখন সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তিনি যদি লিখে দেন সেটা কিন্তু দালিলিক সাক্ষ্য না। কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। সে লিখিত বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। বোবা সাক্ষী ডাম উইটনেস লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে, মৌখিক সাক্ষ্য আন্ডারলাইন করবেন, তা কি সাক্ষ্য হিসেবে? আশরাফুল বলেন কোন ক্ষেত্রে যদি মুখ দিয়ে বলে কিন্তু সেটা মাধ্যমিক সাক্ষ্য মানে দালিলিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে, বাট মুখ দিয়ে বলতেছে কিন্তু সেটা মাধ্যমিক সাক্ষ্য মানে দালিলিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে? কোন ক্ষেত্রে? দেখছে তারা কি ওই জিনিসটা দেখছে, ওই দলিলটা আদালতে এই মুহূর্তে আনা যাচ্ছে না কিন্তু সে দলিলটা কি দেখেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? মাধ্যমিক। সে মুখ দিয়ে বললেও সেটা দালিলিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। কত ধারায়? জি, 63 মাত্র হ্যাঁ, মাধ্যমিক সাক্ষ্য 63 আচ্ছা আমরা ধারা 120-এ আসি, দেখেন ধারা 120 স্বামী বা স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা। এটা আপনাদের পড়া উচিত। তো স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী, সহজ কথা যে স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী সে তার পক্ষেও হইতে পারে বিপক্ষেও হইতে পারে, দেওয়ানি মামলায় হইতে পারে
ফৌজদারি মামলায়ও হতে পারে। 120 ধারা অনুযায়ী সমস্ত দেওয়ানি মামলায় মকদ্দমার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। 2 নম্বর দেখেন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। সকল দেওয়ানি মকদ্দমার পক্ষগণ ও কোনো পক্ষের স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী, অর্থাৎ সাক্ষ্য দিতে যোগ্য। আবার ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে সেই ব্যক্তির স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে। উদাহরণে আসেন, করিমের বিরুদ্ধে ধরেন কয়ের বিরুদ্ধে খ যৌতুকের মামলা করে, কয়ের স্ত্রী খ এই মামলায় সাক্ষ্য দেওয়ার কি বলেন যোগ্য। আচ্ছা, আপনারা কি জানেন যে যৌতুকের মামলা স্বামী স্ত্রী যে কেউ করতে পারে? আমিও করি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যে কোনো পক্ষ বলে। দেখেন, স্বামী কি করবে যে আমরা যৌতুক দিচ্ছি না? স্বামী বলবে যে স্ত্রী আমার কাছে যৌতুক চাইছে বা যৌতুক আদায় করছে। আমাদের যে যৌতুক নিরোধ আইন 2018 সেখানে সংজ্ঞায় লিখবেন, যৌতুকের সংজ্ঞায় বলা আছে এক পক্ষ আর এক পক্ষের কাছে যে টাকা পয়সা দাবি করে, বিবাহের সময় বা বিবাহের পরে বা বিবাহের পূর্বেও হতে পারে, তো এটা হচ্ছে যৌতুক। ওখানে বলে নাই যে স্বামীই দাবি করবে স্ত্রীর কাছে, ওই জায়গায় বলছে কি যৌতুক এক পক্ষ অন্য পক্ষ। আর এক পক্ষের কাছে। যৌতুকের মোট দাবি করে। চায় না, আমার স্বামী স্ত্রীর কাছে কি যৌতুক চাই? জি ভাই, জি। না, স্বামী স্ত্রীর কাছে কি যৌতুক চাই? স্ত্রীর চাইতে পারে যৌতুক। জি, না, স্ত্রীর কাছে তো স্বামী আচ্ছা, চায়। একটা বিষয় বলি, স্বামী চাইতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কখনো যৌতুকের মামলা হয় না। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে যৌতুকে চাওয়ার জন্য সে মারপিট করছে, 11 কতে আছে ওই যে আপনার মেরে ফেলছে, কতে আছে গুরুতর আঘাত, আর 11 গতে আছে কি সিম্পল হার্ট আঘাত করছে। তো মেইনলি যদি যৌতুক চাওয়ার মামলাই করতে চান তাহলে করতে হবে যৌতুক নিরোধ আইনে। জি ভাই, 3 ধারায় তো যৌতুক চাইছে আর কি। জি দেখেন, হ্যাঁ, তো আমরা চলে আসি, দেখেন বিগত বছরের প্রশ্ন। তাহলে বিধিকা, আপনার স্বামী আর আপনি কোন মামলায় যোগ্য সাক্ষী, এটা কত ধারায় বলছে সাক্ষ্য আইনের? 120 120 120 না 120? 20 20 একই কথা স্যার। আচ্ছা, স্যার আমি একটা কথা বলি, বলেন। আমি এই জায়গাতে একদিন রিক্সা ঠিক করছি, হুম, ঠিক করার পর এখন ওই বাস স্ট্যান্ডে 20 টাকা, উনি বলছে 20 টাকা। আমি বলছি ঠিক আছে। এখন ওই বাস স্ট্যান্ডে বলে কি যে আমাকে 30 টাকা দেওয়া লাগবে। হুম, এখন বাসরা তোমার ছেলে, হুম, দিদি আমাদের প্রতিদিনের যাত্রী, হুম, ওখানে ভাড়া হলো 15 টাকা, তুমি এখানে 30 টাকা চাও, ইয়ে কি নাকি? হুম, আমি বাসে উঠে গেছি, ওই বাসওয়ালারা ওনারে সাইজ করছে। এখন স্যার আমি পরে এখন এখান থেকে যখনই আমি রিক্সা উঠি তখনই ওনারা যদি বলে 20, আমি যে 20, তাহলে 20 আবার 30, 30 20 প্রায় প্রায় সময় শোনা যায় আদো আদো ভাবে। এখন আমি প্রতিদিনই বলি ওনারা 20 বলে আমি 20 বলি। আমি বলি কেন ভাই? বলছে, হ্যাঁ ভাই একবার ঠকা, বারবার ঠকা যাবে না। না ঠিক আছে। আর ইন্ডিয়ায় 20 বলে, 20 বলে না। সেদিন এক বুড়ো ভাষাগত দিক থেকে না করে সবই। হ্যাঁ না, আমি এখানে প্রতিদিন বলি 20 ও 20, ওটা বলে 20। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে কি সাক্ষী? যোগ্য যোগ্য সাক্ষী। জি, দেওয়ানি কোনো পক্ষে বিপক্ষ, আর ওটাই তো শুধু বিপক্ষ। শোনেন কেন কি বলে? তাহলে পক্ষে হবে না কেন? দুইটাই পক্ষে বিপক্ষে। ওদের পক্ষে বিপক্ষ কি হবে? হবে না কেন? আপনারা এসে যদি আপনারা কেউ মারে, আপনার মারামারিতে ওয়াইফ criminal। আর সাথে ছিল, এর মামলায় আপনার ওয়াইফ যদি করে, আপনি ওয়াইফ আপনার পক্ষে সাক্ষী দিবে না? কি বলে? আচ্ছা দেখেন, 133-এ আসি। দুষ্কর্মের সহযোগী সাক্ষী অ্যাকমপ্লাইস উইটনেস 133 সম্পর্কে এর আগে আমরা আলোচনা বেশ কয়েকবার করছি যে দুষ্কর্মের সাক্ষী হচ্ছে যোগ্য সাক্ষী। কি ঠিক আছে বলেন আলামিন সাহেব? যে ওদের তো পক্ষে নয়। আচ্ছা যাই হোক, দেখেন সাক্ষ্য আইনের 133 ধারা অনুযায়ী একজন দুষ্কর্মের সহযোগী অন্যান্য সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কি হবে?
যোগ্য হবে। তো আমরা এই 133 ধারাটার সামনে আরো পড়বো, বাট এর আগেও পড়ে এসেছি 30, 114 খ আর 133, এই তিনটা আমরা একসাথে পড়েছি। এখন যে জিনিসটা আজকের শেষ টপিক সেটা দেখেন, আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা। এটা দেখেন, এই যে আজকে আমাদের এটা পড়ে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা, কম্পিটেন্সি অফ অ্যান অ্যাকিউজড টু বি এ উইটনেস। নরমালি একটা দেওয়ানি মামলায়, শোনেন, একটা ফৌজদারি মামলায় যে মামলা দায়ের করে তাকেই মামলাটা প্রমাণ করতে হয়, এবং এখানে আসামি কিন্তু তার পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে বাধ্য না। মামলা প্রমাণের দায়ভার কার? যে মামলা করবে, যে মামলা দায়ের করছে সে। ধরেন একটা হত্যা মামলা দায়ের করছে একজনের বিরুদ্ধে, তো এক্ষেত্রে যে মামলা দায়ের করছে সেই সাক্ষ্য প্রমাণ, সাক্ষী হাজির করবে, মোটামুটি যা আছে তাকেই মামলাটা প্রমাণ করতে হবে। কিন্তু যদি আসামি ইচ্ছা করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি তার নিজের পক্ষেও সাক্ষ্য দিতে পারে, মানে আসামি নিজের পক্ষে সাক্ষ্য দিবে, সাফাই সাক্ষী। নিজের পক্ষের সাক্ষ্যটা কি হবে? যে অমুক অমুক বিকাশ, শাকিল, আলামিনকে হাজির করছে, তারা বলতেছে যে আমরা অমুক জায়গায় ছিলাম, আলামিন ওই দিন হত্যা করে নাই, আমরা ছিলাম, আলামিন হত্যা করে। রাষ্ট্রপক্ষের সাক্ষীরা এসে বলতেছে আলামিন হত্যা করছে, আর আসামি তার যে সাফাই সাক্ষী, ডিফেন্স উইটনেস, ডিডব্লিউ বলে, সে আসামি তার সাক্ষী হাজির করে বলবে কি সে অপরাধটা করে নাই। মানে রাষ্ট্রপক্ষ যেরকম মামলা প্রমাণ করতে চেষ্টা করছে, আসামিও সাফাই সাক্ষীর মাধ্যমে তাকে নির্দেশ প্রমাণের চেষ্টা করতে পারে। এখন শুনেন, পিডব্লিউ আমাদের ফৌজদারি মামলায়, পিডব্লিউ মানে হলো প্রসিকিউশন উইটনেস। একটা মামলায় যখন চার্জ গঠন হয়, চার্জ গঠনের পরে পিডব্লিউ শুরু হয়, প্রসিকিউশন উইটনেস। প্রসিকিউশন উইটনেস সাক্ষীর, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সাক্ষ্য গ্রহণ করবে, আর অপরপক্ষ এসে আসামির আইনজীবী তারা জেরা করবে। প্রসিকিউশন উইটনেস শেষ হয়ে গেলে, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলে পরবর্তী স্টেপ হচ্ছে 342, আসামিরে পরীক্ষা করে। এতদিন পর্যন্ত আসামি কিন্তু যদি এই 2-3 বছর ধরেও সাক্ষ্য গ্রহণ করে, আসামি কিন্তু কোনো কথা বলে নাই, আসামি খালি কাঠগড়ায় এসে চুপ করে কি দাঁড়ায় আছে। এটা শেষ হয়ে যাওয়ার পরে 342-তে আদালত আসামিরে প্রশ্ন করে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে, বলতে পারে যে এতদিন যে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ করতে আপনার কিছু বলার আছে কিনা, বা যে কোনো প্রশ্ন আদালত আসামিরে করতে পারে, এবং বলে যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা, বা সে আবেদন করতে পারে 340 ধারায়, ফৌজদারি কার্যবিধি 340 ধারায় আসামি আবেদন করবে আদালতের কাছে লিখিতভাবে যে আমিও আমার পক্ষে সাক্ষী দিতে চাই। এটার বলে সাফাই সাক্ষী, ইংরেজিতে বলে ডিফেন্স উইটনেস, সংক্ষেপে বলে ডিডব্লিউ। বুঝছেন? তো রাষ্ট্রপক্ষ যেরকম 10 জনকে দিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে, আসামিরও যদি 5 জন থাকে, তাহলে ওই 5 জন পর্যায়ক্রমে আদালতে এসে প্রথমে তাদের জবানবন্দি গ্রহণ করবে আসামি পক্ষের আইনজীবী, আর আসামি পক্ষের সাক্ষীরে জেরা করবে কে? রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো এটাই হচ্ছে আপনার কি বলেন, ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস বা সাফাই সাক্ষী। তো আসামির সাক্ষী হওয়ার যোগ্যতাটা দেখেন ফৌজদারি কার্যবিধির। আচ্ছা, তার আগে একটু এখানে পড়ার আগে এখন আমি একটু বোঝাই যে অ্যাকমপ্লিস উইটনেস আর ডিডব্লিউ টোটালি কিন্তু দুই জিনিস। অ্যাকমপ্লিস উইটনেস মানে হলো আসামি দোষ স্বীকার করছে যে আমি ছিলাম অমুক 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 অপরাধ করছে, এটা হলো অ্যাকমপ্লিস উইটনেস বলা যেতে পারে। আর ডিডব্লিউ কি? ডিডব্লিউ মানে হলো আসামি নিজেরে কি নির্দোষ প্রমাণের চেষ্টা করতেছে, এটা হলো সাফাই সাক্ষী। সো অ্যাকমপ্লাইস উইটনেস আর ডিডব্লিউ কিন্তু এক জিনিস না। দেখেন, ফৌজদারি কার্যবিধি 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হতে পারে, বা আসামি শুধুমাত্র ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ হতে পারে। আত্মপক্ষ সমর্থন মানে কার আত্মপক্ষ সমর্থনে? তার নিজের। 340-এর 3 কিন্তু সাক্ষ্য আইনের না, এটা কিসের? ফৌজদারি। 340-এর 3 ধারা অনুসারে লিখিত অনুরোধ ক্রমে আসামি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে। 340-এর 3 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী হবে, এবং তার বিরুদ্ধে বা একই বিচারে, আন্ডারলাইন করবেন, তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। অ্যাকমপ্লিস উইটনেস বলে যে আমি হত্যা করছি, আমার সাথে বেনজির, বিমল আর আলামিনও ছিল, এটা হলো অ্যাকমপ্লিস উইটনেস। আর ডিডব্লিউ তে বলতেছে যে আমি তো হত্যা করিই নাই, আমার সাথে বেনজির, বিমল আর আলামিনও ছিল না। জি। শর্ত হলো তাকে সাক্ষী হিসেবে আহ্বান করা যাবে না, গোল দিবেন তার লিখিত অনুরোধ ছাড়া। সাফাই সাক্ষীকে অবশ্যই লিখিত অনুরোধ করবে কে? আসামি। কার কাছে? আদালতের কাছে। এবং অর্থাৎ সাক্ষী শুধুমাত্র লিখিত অনুরোধ করলে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। তারপরে দেখেন যে
340 ধারা অনুযায়ী একজন আসামি তার নিজের আত্মপক্ষ সমর্থনে বা একই বিচারে অন্যান্য যে সকল সাক্ষীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে। এই টাকা দিচ্ছে 340-এ দিচ্ছিল পক্ষে, আর অ্যাকমপ্লাইস উইটনেস দিচ্ছে কি বিপক্ষে, নিজের বিপক্ষে বা অন্যান্যদের বিপক্ষে। তো আর একটা জিনিস খেয়াল করেন, এই ছাপাই সাক্ষীর সময় আসামিরে কিন্তু জেরা করা হয়, মানে সে নিজের পক্ষে দিলে অপর পক্ষের আইনজীবী কি করতেছে, জেরা করতেছে। কিন্তু ওই যে অ্যাকমপ্লাইস উইটনেস যে সে যখন বিবৃতি দিচ্ছে সে তো যে 342-তে দিচ্ছে অথবা আপনার 164 দ্বারাই দিচ্ছে, তো ওই ক্ষেত্রে কিন্তু তার জেরা করার কোনো সুযোগ নাই। তো জেনে রাখা ভালো, একজন সাক্ষী, সাক্ষীর পাশে একটু ব্র্যাকেটে আসামি লেখেন, পাইছেন? একজন সাক্ষী মানে এই সাক্ষীটা বোঝাচ্ছে হলো আসামিকে, তিনি কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের সাক্ষী বা প্রসিকিউশন উইটনেস হতে পারে না। তিনি মানে একজন আসামি কখনো পিডব্লিউ হতে পারে না, সে কি হতে পারে, ডিডব্লিউ হতে পারে, বরং শুধুমাত্র বিবাদী পক্ষের বা ডিফেন্স উইটনেস ডিডব্লিউ হতে পারে। এখন আপনি এবার বলতে পারেন যে স্যার সে যদি পিডব্লিউ না হয় তাহলে সে যে দোষ স্বীকার করতেছে এটা তো বাদী পক্ষের অনুকূলেই যায়, বাদী পক্ষের অনুকূলে যাইতেছে, বাট সেটা পিডব্লিউ না, সে তো আর আদালতের কাঠগড়ায় দ্বারা ইয়ে স্বীকার করে নাই। কারণ যে পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষের হয়ে আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না, মানে আসামি তার নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারবে না, নিজের পক্ষে দিতে পারবে কিন্তু নিজের কি বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে না। এটা সংবিধানের গোলদেন 35 অনুচ্ছেদের পরিপন্থী। তো এই হলো কথা। এটা বিগত বছরের প্রশ্ন যদি একটু দেখি যে একজন বিচারাধীন আসামি আচ্ছা শেষ করি তারপরে বলেন। একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন? কততে বলেন? 340 তারপরে সেলফ প্র্যাকটিসে আসে, দেখেন সাক্ষ্য আইনের কত ধারায় সাক্ষীগণ নিয়ে আলোচনা করছে, কত ধারায়? 118, বাট অধ্যায় বলছে, যে আমি অধ্যায় পড়িনি, আপনাদের পুরাতন বইতে নাই। দেখেন সাক্ষ্য আইনের কত অধ্যায় সাক্ষীগণ নিয়ে আলোচনা করছে, অধ্যায়টা হচ্ছে কত, 9। আর এছাড়া যে প্রশ্ন আছে এগুলো পারবেন। দেখেন 7 নম্বর প্রশ্নটা দেখেন যে এভিডেন্স গিভেন বাই টার্ম উইটনেসেস শ্যাল বি ডিমড টু বি কি ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে না? জি স্যার। মৌখিক সাক্ষ্য হবে। এবং সব শেষে প্রশ্নটা দেখেন যে স্বামী এবং স্ত্রী উভয় একে অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায়। 14টা দেখেন সকল দেওয়ানি এবং ফৌজদারি মামলায় স্বামী এবং স্ত্রী একে অপরের বিরুদ্ধে গণ্য হবে কি সাক্ষী বলেন? যোগ্য সাক্ষী। সাক্ষী। জি ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ এখন ক্লাস টেস্টে যাব, ক্লাস টেস্টের প্রশ্ন পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অনলাইনে কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার সব